আসসালামু আলাইকুম। মাত্র একটা ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় এবং অষ্টম অধ্যায় অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী এবং দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের যত ধরনের সৃজনশীল প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন সলভ হয়ে যাবে। আমি এই ক্লাসে তোমাদেরকে ছয়টা সৃজনশীল সলভ করাবো। এই ছয়টা সৃজনশীল যারা করে যেতে পারবা পরীক্ষার হলে ইনশাল্লাহ এই দুইটা অধ্যায় থেকে আমাদের মিনিমাম দুইটা সিকিউ আসবে। সো এই দুইটা সিকিউতে 20 নাম্বার 100% কমন পড়বে। সো যারা এই অ্যাকাউন্টিং প্রথম পত্রের সিকিউ নিয়ে এখনো টেনশনে আছো তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবা। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবি এই 6টা সিকিউ থেকে 100% দুইটা অধ্যায়ের মাত্র 6টা সিকিউ দিয়েছি। একটা অধ্যায়ে 3টা করে সিকিউ দিয়েছি। এই সিকিউগুলো আমাদের বোর্ডের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি এগুলাকে এমনভাবে সিলেক্ট করেছি যাতে এর বাইরে আর প্রশ্ন না আসে। সো আমরা শুরুতেই আর কথা না বলে আজকে এই ক্লাসটা শেষ করব। শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবা আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি 100% তোমাদের 20 নাম্বার কনফার্ম এক ক্লাসেই। সো আমরা এখন প্রথমেই চলে যাব আজকে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমরা যে দুইটা টপিক নিয়ে কথা বলবো ভাইয়া, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী এবং অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে আমরা অবচয় নামে চিনি। সো এই দুইটা অধ্যায় আমরা একটু A to Z আলোচনা করব। তো প্রথমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম একটা যে সিকিউ সেটা নিয়ে কথা বলবো। এই সিকিউটা দেখো ভাইয়ারা, এটা এসেছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর এই সৃজনশীল প্রশ্নটা আমাদের এসেছে সিলেট বোর্ড 2025 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সবাই যারা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে টেনশন করি তাদের জন্য এই সিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা শুরুতে চলে যাব প্রশ্নে। আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অপরিশোধিত চেকের পরিমাণ কত। অপরিশোধিত চেক মানে ভাইয়া বকেয়া চেক। বকেয়া চেকের পরিমাণ জানতে চেয়েছে। এরপরে খ নাম্বার বলছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য, গতে বলছে কয়েকটা লেনদেনের জাবেদা দেওয়ার জন্য। অর্থাৎ এই প্রশ্নটা একটা পূর্ণাঙ্গ প্রশ্ন। এটার প্রথম ক নাম্বার প্রশ্ন যদি আমরা সলভ করতে যাই, অপরিশোধিত চেক মানে হচ্ছে ভাইয়া বকেয়া চেক। তো বকেয়া চেক কি? যে চেকটা আমাদের কি করা হয়েছে, ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। অর্থাৎ আমার পাওনাদার ধরো আমার কাছে 5,000 টাকা পাইতো, তো ওই পাওনাদার যখন আমার কাছে এসেছে টাকার জন্য, আমি তাকে নগদ টাকা না দিয়ে একটা চেক দিয়ে দিয়েছি। তাহলে আমি পাওনাদারকে যখন চেকটা ইস্যু করেছি, তাহলে এই চেকটা যখন ইস্যু করেছি তখন আমার কি হবে, আমার পাওনাদারে কমে যাবে আর আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে। তখন চেক ইস্যু করার সাথে সাথে আমি কি করেছি, আমার নগদান বইয়ে ব্যাংক কলামে সেটাকে কি করে দিয়েছি, নগদান বইয়ে ব্যাংক কলামে সেটাকে মাইনাস করে দিয়েছি। আর পাওনাদার যেহেতু চেকটা নিয়ে গেছে, আমি ভাবছি আমার টাকাটা চলে গেছে, কিন্তু ওই পাওনাদার ব্যাংকে যায় নাই, এখন টাকাটা উঠিয়ে নেয় নাই। এই জন্য আমাদের এই লেনদেনের কারণে কি হবে, ব্যাংকে টাকা বেশি দেখাবে, আমার নগদান বইতে টাকা কম দেখাবে। এই চেককে বলা হয় অপরিশোধিত চেক বা বকেয়া চেক। তো প্রথম প্রশ্নের উত্তর যদি আমরা ভালো করে শিখতে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের বকেয়া চেক কোনটা। জাস্ট মাথায় রাখো, এই যে 3 নাম্বার লেনদেনটা পড়ো, যে আমার পাওনাদার 9,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা। এই আমার পাওনাদার যারা আছে তাদেরকে আমি 3টা চেক ইস্যু করেছি। ভাইয়া আমি 3টা চেক ইস্যু করেছি মানে এই 3টা চেক আমার নগদান বই থেকে আমি মাইনাস করে দিয়েছি। খেয়াল করবা। কিন্তু যা যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। আমি চেক দিয়ে দিয়েছি কিন্তু আমার পাওনাদার গিয়ে আমার ব্যাংক থেকে টাকাটা নেয় নাই, এটাকে বলা হয় বকেয়া চেক। তাহলে বকেয়া চেকের পরিমাণ বা অপরিশোধিত চেকের পরিমাণ বললে আমাদের পাওনাদার বরাবর কত টাকার চেক ইস্যু করা হয়েছে, টোটাল 9, 8, 17, 17, 5, 22,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, যেটা এখনো কি করা হয় নাই, উপস্থাপন করা হয় নাই ব্যাংকে বা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। ওকে, আমাদের মোটামুটি এই যে লেনদেনটা এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে আমরা একটু অ্যান্সারটা যদি দেখি তাহলে আমরা খেয়াল করব যে আমাদের পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই কত টাকা। দেখো আমাদের এই যে 9,000, 8,000 এবং 5,000 টাকার 3টা চেক, টোটাল 22,000 টাকার চেক। জাস্ট এক লাইনে তোমরা 2 নাম্বার পেয়ে যাবা। কত সহজ অঙ্ক। এবার আমরা যদি খ নাম্বার প্রশ্নটার দিকে একটু তাকাই, আমরা দেখব খ নাম্বার প্রশ্নে কি বলেছে ভাইয়া, ব্যাংক সমন্বয় বিবরণী। এখন আমরা দেখব ব্যাংক সমন্বয় বিবরণী করার ক্ষেত্রে আমরা জানি 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে একক জের
বা সনাতন পদ্ধতি বা প্রচলিত জের, আরেকটা হচ্ছে দ্বৈত জের বা উভয় জের বা আধুনিক পদ্ধতি। এখন কোনো পদ্ধতির কথা না বললে আমরা দেখব আমাদের প্রশ্নে এখানে জের আছে মাত্র একটা, নগদান বই। আমরা তো জানি আমাদের ব্যাংক সমন্বয় করার জন্য আমাদের দুইটা বই থাকে, একটা হচ্ছে নগদান বই, আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই, যেটা ব্যাংকের বই, আর নগদান বই হচ্ছে ব্যবসায়ীর বই। যেহেতু একটা জের দেওয়া আছে তাহলে ভাইয়া এটা আমরা একক জের সংশোধন পদ্ধতির ম্যাথ করব। আর একক জের সংশোধন পদ্ধতির নিয়ম কি, জাস্ট একটা কথা বলবো, এই একটা কথা মাথায় রাখলে তোমরা এটা এমনিতেই পারবা, কিচ্ছু করা লাগবে না। দেখো আমাদের কি আছে ভাইয়া, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। মাথায় রাখবা যেহেতু আমাদের এখানে দুইটা বই, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী, যেটাকে আমরা অনেকে কি বলে পাস বই বলে, ব্যাংক বিবরণী বা পাস বই, এই দুইটা বই। এখন একটু খেয়াল করো, নগদান বইয়ের যখন ব্যালেন্স থাকবে একক জেদের ক্ষেত্রে আমরা চিন্তা করব পাস বইকে নিয়ে বা ব্যাংক বিবরণীকে নিয়ে, অর্থাৎ যে বইয়ের যে দেওয়া থাকবে তার বিপরীত বই নিয়ে আমরা কথা বলবো। সেক্ষেত্রে মাথায় রাখবো এই ব্যাংক বিবরণীতে বা পাস বইয়ে যদি বাড়ে তাহলে আমরা যোগ করব, পাস বইয়ে কমলে আমরা বিয়োগ করব। এই নিয়মেই আমরা সব অঙ্ক করে ফেলবো, শেষ। জাস্ট একটা নিয়ম কি, নগদান বইয়ের ব্যালেন্স আছে, আমি চিন্তা করব কাকে নিয়ে, ব্যাংক বিবরণী নিয়ে। ব্যাংক বিবরণীতে বাড়লে আমরা যোগ করব, কমলে বিয়োগ করব, কারণ এই অঙ্কটার নিয়মই হচ্ছে আমাদের প্রারম্ভিক জেরের সাথে কিছু যোগ করব, কিছু বিয়োগ করব, শেষ। এখন আসো আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী করি, আমরা একটা একটা করে লেনদেন যদি বিশ্লেষণ করি তাহলে দেখব প্রথম লেনদেনটা যে আমাদের বিনিয়োগের সুদ এবং লভ্যাংশ সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। বিনিয়োগের সুদ এবং লভ্যাংশ যদি সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয় ভাইয়া, তাহলে আমার কোথায় টাকা বাড়বে, আমাদের ব্যাংক বিবরণীতে টাকা বাড়বে। তো আমাদের ব্যাংক বিবরণীতে টাকা বাড়লে সেটা কি হবে, অবশ্যই যোগ হবে, কারণ আমাদের নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে, আমরা চিন্তা করব ব্যাংক বিবরণীকে নিয়ে। তার মানে একজন পাওনাদারের কাছ থেকে যদি, দেনাদারের কাছ থেকে যদি আমরা লভ্যাংশ আদায় করি বা কারো কাছ থেকে আমরা যদি বিনিয়োগের সুদ আদায় করি বা লভ্যাংশ আদায় করি বা বাড়ি ভাড়া আদায় করি, এটা আমার ব্যাংকে বাড়বে। আমার ব্যাংক কর্তৃপক্ষ এই কাজটা করেছে, তো আমার ব্যাংকে টাকা বেড়েছে, সেজন্য এটাকে আমরা কি করব, যোগ করব। কত টাকা, এই যে বিনিয়োগের সুদ 12,000 টাকা এবং লভ্যাংশ বরাবর 8,000 টাকা, এই 20,000 টাকা যোগ করবো। আমরা যদি একটু থিঙ্কিং করি তাহলে আমরা বিষয়টা দেখব। দেখো আমাদের প্রথম যে কাজটা আছে আমরা বলেছি প্রথমে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আমি সেকেন্ড কলামে লিখবো। এটার নিয়ম হচ্ছে আমাদের কি করতে হবে, বিবরণ এবং দুইটা টাকার ঘর দেব। এখানে শুধু প্রথমে যে যেটা দেওয়া আছে নগদান বই অনুযায়ী আমরা কি করব সেটা লিখব, সেটা সেকেন্ড কলামে লিখে এটার সাথে কিছু জিনিস যোগ করব, কিছু জিনিস বিয়োগ করব। তো প্রথম যেটা আমরা বলেছি, প্রথম যে লেনদেনটা ছিল ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এবং লভ্যাংশ আদায়, এই দুইটার কারণে আমাদের ব্যাংক বিবরণীতে টাকা বাড়ে, সেজন্য এই দুইটা যোগ হবে। দেখো বিনিয়োগের সুদ আদায় 12,000 আর লভ্যাংশ আদায় হচ্ছে 8,000, এই 20,000 টাকা যোগ হয়েছে। পরের লেনদেনটা যদি আমরা একটু দেখি, পরের লেনদেনটা কি বলেছে, এই যে এটা বকেয়া চেক। আমাদের পাওনাদার বরাবর ইস্যুকৃত 3টা চেক, যেটা আমরা ক নাম্বারে বলেছি, আমরা চেক ইস্যু করে দিয়েছি, মানে আমি নগদান বইতে কি করেছি, এটাকে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ব্যাংকে সেই চেকটা উপস্থাপন করা হয় নাই। তার মানে আমি নগদান বইতে কমাইছি ভাই। তো নগদান বইতে যদি আমি মাইনাস করে দিই কিন্তু ব্যাংকে আমি মাইনাস করি নাই, তার মানে এই লেনদেনের কারণেও আমার ব্যাংকে টাকা বেশি আছে। তো আমরা তো শিখেছি ব্যাংক বিবরণীতে বেশি থাকলেই যোগ, সো এটাও যোগ হবে। কত টাকা, 9, 8, 17, 17, 5 কত, 22,000 টাকা। দেখো 22,000 টাকা আমরা ঠিকই যোগ করে দিব। দেখো এই যে পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, জাস্ট 3টা চেক যোগ করে দিব, এটাই বকেয়া চেক। তার মানে বকেয়া চেকটাও আমার যোগ হচ্ছে। কেন যোগ হচ্ছে, কারণ এটার কারণে আমার ব্যাংকে টাকা বেশি দেখাচ্ছে। যেহেতু নগদান বই যে দেওয়া আছে ব্যাংকে বাড়লেই যোগ, জাস্ট এক টেকনিকে কিন্তু ফুল অঙ্ক শেষ। এবার আসো আমাদের পরবর্তী লেনদেনটা কি আছে ভাইয়া, পরবর্তী লেনদেনটা আছে হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 20,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ভাইয়া যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তাহলে কোথায় কমবে, আমার ব্যাংক বিবরণীতে কমবে, কারণ এটা তো আমরা নগদান বইতে লিখি দেয়। তো ব্যাংক বিবরণীতে কমলে কি হবে, বিয়োগ, দ্যাট মিনস এটা মাইনাস হবে। আমি বাকিগুলোও বলে দিচ্ছি। আদায়ের জন্য 5,000 টাকার চেক একটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা ব্যাংক এখনো আদায় করেনি। তাহলে আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দিয়েছি, তাহলে আমরা কোথায়, নগদান বইতে বাড়িয়েছি, ব্যাংক আদায় করে নাই, তার মানে ব্যাংক এখনো বাড়ায় নাই, তার মানে এই লেনদেনের কারণে ব্যাংকে কম আছে। সো আমরা বলেছি ব্যাংকে কম থাকলে বিয়োগ, এটাও বিয়োগ হবে। পরে ব্যাংক কর্তৃক পাওনাদারকে 2,000 টাকা প্রদান করা হয়েছে, আমার পাওনাদারকে আমার ব্যাংক কর্তৃপক্ষ 2,000 টাকা দিয়ে দিছে, পাওনাদারের অর্থ পরিশোধ করে ফেলছে, তার মানে আমার ব্যাংকে টাকা কমে গেছে। নগদান বইতে এখনো আমি জানি নাই, বিধায় কমাই নাই, তার মানে এটার কারণে আমার ব্যাংকে টাকা কম আছে। এরপরে দেখো
তার মানে এই তিনটা লেনদেনের কারণে আমার ব্যাংকে টাকা কম আছে, নগদান বইতে টাকা বেশি আছে। তো আমাদের শর্ত অনুসারে যেহেতু নগদান বইয়ের ব্যালেন্স আছে, ব্যাংকে কমলে বিয়োগ, বাড়লে যোগ। তো এই তিনটা লেনদেনের কারণে ব্যাংকে টাকা কম দেখাচ্ছে, সো আমরা বিয়োগ করব। এরপরে 10 নাম্বার যে লেনদেনটা, আচ্ছা এই তিনটার কাজ আমরা একটু দেখি। তাহলে 5,000 টাকা, এরপরে 2,000 টাকা, আর এর আগে আছে কত টাকা? 5,000 টাকা, 2,000 টাকা, এরপরে হচ্ছে আমাদের 20,000 টাকা উত্তোলন। এই তিনটা চেকই আমাদের বিয়োগ হবে। দেখো আমরা যদি দেখি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংকে কম টাকা কম আছে, মাইনাসে লিখলাম। আদায়ের জন্য জমাকৃত চেক, ব্যাংক আদায় করতে পারে নাই, মাইনাস লিখলাম। ব্যাংক কর্তৃক পাওনাদারের অর্থ পরিশোধ করছে, আমাদের নগদান বইতে লেখা হয় না, এটাও মাইনাস করলাম। লাস্টের যেটা বলছে 10,000 টাকার একটা প্রাপ্য বিল ব্যাংক থেকে 9,500 টাকা ভাঙানো হয়েছে। আমার একজন দেনাদার আমাকে একটা বিল দিয়েছে, যে বিলটা আমি গ্রহণ করেছি সেটা হচ্ছে প্রাপ্য বিল। তো ওই প্রাপ্য বিলের টাকা আমার কত ভাইয়া? 10,000। কিন্তু এই প্রাপ্য বিলের টাকার মেয়াদ পূর্তির পূর্বে আমি ব্যাংকে গিয়ে সেটা টাকা নিয়ে ফেলছি। তো ব্যাংক আমাকে কি 10,000 টাকা দিবে মেয়াদের আগে? দিবে না। ব্যাংক আমাকে 9,500 টাকা দিয়েছে, আর 500 টাকা বাদটা খরচ রেখে দিয়েছে। তাহলে ব্যাংক যে 500 টাকা রেখে দিয়েছে, আমার ব্যাংক কর্তৃপক্ষ আমাকে টাকা দিবে কত? 9,500। আমার তো হাতে দিবে না, আমার ব্যাংকে জমা হবে 9,500। কিন্তু ভাই আমি নগদান বইতে তাহলে বাড়াবো কত এই টাকাটা? 9,500, কারণ আমি তো আর 10,000 পাইনি। কিন্তু নগদান বইতে আমি ভুলে কত লিখে ফেলছি? সম্পূর্ণ মূল্য লিখে ফেলছি, সম্পূর্ণ মূল্য। তার মানে নগদান বইতে আমি ভুলে 10,000 টাকা লিখে ফেলছি। প্রাপ্য বিল বাড়টা করা হয়েছে 9,500, আমার ব্যাংকে বাড়ছে না 9.5, নগদান বইতেও বাড়াবো আমি 9.5, কিন্তু নগদান বইতে আমি বাড়াইছি কত? 10। তার মানে 500 টাকা নগদান বইতে বেশি আছে। নগদান বইতে কত বেশি লিখছি? 500। তার মানে এই 500 টাকা কোথায় কম আছে? ব্যাংকে। তো আমরা তো বলেছি ব্যাংকে কম থাকলেই মাইনাস। সো এই 500 টাকা নগদান বইতে বেশি আছে, মানে ব্যাংকে কম আছে, সো এই 500 টাকা মাইনাস হবে এখানে। এই যে বার্তাকৃত প্রাপ্য বিল নগদান বইতে বেশি লেখা হয়েছে 500 টাকা, কিভাবে বুঝলাম? 10,000-এর জায়গায় 9,500 জায়গায় 10,000 লেখা হয়েছে, সো এই 500 টাকাও মাইনাস। তার মানে আমাদের এই 4টা লেনদেন মাইনাস হচ্ছে, 3টা লেনদেন প্লাস হচ্ছে। আমি যদি এটাকে একেবারেই নর্মালি তোমাদেরকে বারবার একটা জিনিস বলি, ধরো এই জিনিসটাকে তুমি যদি নর্মালিও থিঙ্কিং করো, জাস্ট আমরা কি বলেছি, আমাদের টেকনিকটা একটাই। কি টেকনিক ভাই? আমার নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে, আমি চিন্তা করব ব্যাংক বিবরণীকে নিয়ে। ব্যাংক বিবরণীতে বাড়লে কি হবে? বাড়লে যোগ, কমলে বিয়োগ, শেষ। তো বিনিয়োগের সুদ আদায় করলে ব্যাংকের টাকা বাড়ে। হ্যাঁ, আমি যোগটা এই পাশে লিখি, তাহলে অনেকে আবার, কারণ ব্যাংক বিবরণী ক্রেডিট পাস মানে যোগ, সো আমরা এটাকে একটু এখানে লিখি, বাড়লে যোগ, কমলে বিয়োগ। সো বিনিয়োগের সুদ ব্যাংক আদায় করেছে, বেড়েছে যোগ। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, বেড়েছে যোগ। ইস্যুকৃত চেক ব্যাংক পরিশোধ করে নাই, মানে ব্যাংকে বেশি আছে সেজন্য যোগ। আর কি? ব্যাংক হতে উত্তোলন, ব্যাংকে কমছে, মাইনাস। জমাকৃত চেক নগদান বইতে জমা হয়েছে, বেশি লেখা হয়েছে, কিন্তু ব্যাংক আদায় করে নেই, ব্যাংকে কম আছে, সো মাইনাস। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, মাইনাস। নগদান বইতে বার্তাকৃত 500 টাকা বেশি লিখছে, সেজন্য ব্যাংকে কম আছে ধরে নিয়ে মাইনাস। এবার আমরা কাকে নিয়ে চিন্তা করেছি? ব্যাংক বিবরণীকে নিয়ে চিন্তা করেছি, কারণ ছিল নগদান বই, সেজন্য আমাদের অ্যান্সার আসবে শেষে। দেখো আমাদের প্লাস। এখন আমরা যোগ বিয়োগটা কিভাবে করব? আমার এই 50,000-এর সাথে যোগের গুলা, যোগ 12, 8, 20, 20, 22, 42, এই 42 50-এর সাথে যোগ করলে হবে 92। আবার টোটাল মাইনাস হয় 4টা আইটেম, এই 4টা আইটেমের যোগফল 27,500। এই 92,000 থেকে 27,500 গিয়ে আমাদের জের হয় 64,500। এই 64,500 কি আসবে? অ্যান্সার। অ্যান্সারটা কি লিখবো? যেহেতু নগদান বই দেওয়া আছে, চিন্তা করেছি ব্যাংক বিবরণী, অ্যান্সার আসবে ব্যাংক বিবরণী। যাকে নিয়ে চিন্তা করবো সেটার অ্যান্সার আসবে। অর্থাৎ নগদান বইয়ের ব্যালেন্স থাকলে আসবে ব্যাংক বিবরণীর অ্যান্সার, ব্যাংক বিবরণী থাকলে আসবে নগদান বইয়ের অ্যান্সার। সো যেহেতু প্লাসে এসেছে, তাহলে এটা হবে ব্যাংক জমাতে উদ্বৃত্ত, মাইনাসে আসলে হতো ব্যাংক জমাতিরিক্ত। শেষ। আমরা খ নাম্বার প্রশ্নটা এভাবে সলভ করব। আর গ নাম্বার প্রশ্ন যেটা বলছে লেনদেনের জাবেদা, ভাইয়া এই লেনদেনের জাবেদা বলে খুবই সহজ, মাথায় রাখবা। সাধারণত আমরা যেগুলা ব্যাংকের ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো, অর্থাৎ যে লেনদেনগুলো শুধু ব্যাংক বিবরণীতে বসে, হয় ব্যাংকের ক্রেডিট হয়েছে অথবা ডেবিট হয়েছে, সেগুলোর জন্য আমরা মূলত জাবেদা দিব, অর্থাৎ ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট মেমোর জন্য। আর মাথায় রাখবা, যেহেতু ডেবিট এবং ক্রেডিট মেমোর জন্য জাবেদা দিব, জাবেদার যে কোনো এক পাশে ব্যাংক থাকবে, হয় ব্যাংক জাবেদায় ডেবিট হবে, না হয় কি হবে? ক্রেডিট হবে। ব্যাংক এক পাশে থাকবেই নিশ্চিত। দেখো আমাদের 2 নাম্বার লেনদেনের জাবেদা একটু চিন্তা করি। বিনিয়োগের সুদ এবং লভ্যাংশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ভাইয়া ব্যাংকে টাকা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক কি হবে? ডেবিট। আমি তো বলছি এক পাশে ব্যাংক থাকবেই।
আরেক পাশে কি আছে বিনিয়োগের সুদ ক্রেডিট, আরেক পাশে কি আছে লভ্যাংশ ক্রেডিট। শেষ, একেবারেই সহজ অঙ্ক, একেবারেই সহজ জাবেদা। এরপরে 4 নাম্বার জাবেদাটা দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ভাই আমি বলছি এক পাশে ব্যাংক থাকবে, তো ব্যাংক থেকে উত্তোলন করলে টাকা বাড়ে না কমে? ব্যাংকে কমে। সো আমাদের কি হবে, ব্যাংক থেকে উত্তোলন করছে তার মানে ব্যাংক ক্রেডিট মাইনাস, আর যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে জাবেদা কি হবে, উত্তোলন ডেবিট। সো এটা জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট। দেখো জাস্ট আমি প্রমাণস্বরূপ তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছি যে কিভাবে আমাদের জাবেদাগুলো হচ্ছে। দেখো প্রথমে আমাদের ব্যাংকে টাকা, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, ব্যাংকে টাকা আসছে, বিনিয়োগের সুদ এবং লভ্যাংশ কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে, দুইটাই ক্রেডিট হচ্ছে, ব্যাংক ডেবিট হচ্ছে। ব্যাংক থেকে উত্তোলন করেছে তার মানে উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট। দেখো কত সহজ। এরপরে দেখো পরের প্রশ্নটা যদি একটু চিন্তা করি, 5 নাম্বার লেনদেন কি হবে, আদায়ের জন্য একটা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ভাইয়া চেক যদি আমাদের দেনাদারের কাছ থেকে ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে কি হয়, ব্যাংকে টাকা বাড়ে কিন্তু আমার দেনাদার কমে। এখন আদায়ের জন্য চেক যখন ব্যাংকে জমা দিব তখন, সরি আমরা এখানে একটু যাব, আমরা একটু আগে একটা কথা বলেছিলাম, এটা তো আমাদের আদায়ের জন্য সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক আদায় করেনি, তার মানে ব্যাংকের কিন্তু এখনো কাজ হয় নাই। আমরা বলেছি সাধারণত আমরা জাবেদা দিব সেই লেনদেনের জন্য যেগুলা মূলত কিসের জন্য, ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট হয়। সো এই লেনদেনটা ডেবিট এবং ক্রেডিট হয় না, যদিও অনেকে এটাকে জাবেদা দেয়। কিভাবে জাবেদা দেয়, ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, বাট আমরা এভাবে দিব না। ওকে, এরপরের যে লেনদেনটা হচ্ছে 6 নাম্বার। এই 6 নাম্বার লেনদেনটা একটু দেখো, ব্যাংক কর্তৃক পাওনাদারকে এত টাকা প্রদান করা হয়েছে, তাহলে ব্যাংক পাওনাদারের টাকা পরিশোধ করেছে, তাতে কি হয়, আমার ব্যাংকে টাকা কমে যায়, ব্যাংকে টাকা কমে গেলে ব্যাংক ক্রেডিট, আর অন্যদিকে আমার দায় কমে যায়, পাওনাদার নামক দায় কমলে পাওনাদার ডেবিট। অর্থাৎ আমার এই লেনদেনটা আগেরটার ক্ষেত্রে জাবেদা হচ্ছে না, এটা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার ডেবিট আর ব্যাংক ক্রেডিট। এই হচ্ছে আমাদের জাবেদা। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা এভাবে করব। ওকে, এবার আমরা যদি একটু থিঙ্কিং করি, আমাদের পরবর্তী যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো, আমি একটু দেখবো। দেখো এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, একটু আমরা যদি যাই, সেটা হচ্ছে দেখো এই প্রশ্নে কি বলেছে। প্রথম বলেছে, এটা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নে বলেছে হচ্ছে আমাদের কি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ, মানে ইস্যুকৃত যে ডেবিট মেমোরেন্ডাম, সেই ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ বের করতে বলেছে। খ নাম্বার বলেছে যে 31 জুলাই নাদিয়া কোম্পানির ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুত করো, ব্র্যাকেটে বলা আছে উভয়ের সংশোধন পদ্ধতি, আর এরপরে বলছে সমন্বয় জাবেদা। দেখো এই প্রশ্নটা আমাদের জন্য একটা কমন প্রশ্ন। এখানে আমাদের আগেরটা ছিল একক জের, এখন হচ্ছে উভয় জের। তো একক জের এবং উভয় জেরের পার্থক্যটা কি আমরা একটু দেখব। আমি একটু জাস্ট তোমাদের জন্য একটু বলি, সেটা হচ্ছে একটা বিষয় মাথায় রাখবা, আমি একটু এখানে লিখে দেখাচ্ছি। একক জের এবং উভয় জেরের পার্থক্য হচ্ছে কি, আমাদের একটা দুইটা বই করতে হয়, একটা হচ্ছে নগদান বই, আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বই। একক জেদের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা করেছি, কি করেছি, একক জেদের ক্ষেত্রে আমরা একটা জিনিস করেছি, যদি কোনো একটা লেনদেন নগদান বইতে লেখা হয় বা পাস বইতে লেখা হয় বা ব্যাংক বিবরণীতে লেখা হয়, যেখানেই লেখা হোক না কেন, আমরা কি করব, আমরা যে কোনো একটা সাইড চিন্তা করব। অর্থাৎ নগদান বইয়ের ব্যালেন্স থাকলে আমরা চিন্তা করব ব্যাংক বিবরণীকে নিয়ে, ব্যাংক বিবরণীর ব্যালেন্স থাকলে আমরা চিন্তা করি নগদান বইকে নিয়ে। অর্থাৎ তখন আমরা একটা বাড়লে আরেকটাকে কম ধরে নিই। কিন্তু উভয়ের সংশোধন পদ্ধতিতে কি হয়, উভয়ের সংশোধন পদ্ধতিতে ভাইয়া মাথায় রাখবা যে সব সময় আমরা জাস্ট সঠিক কাজটা করব। অর্থাৎ কোনো একটা লেনদেন আমরা সবাই একটু জানি যে নগদান বইয়ের দুইটা সাইড আছে, ডেবিট এবং ক্রেডিট, ব্যাংক বিবরণীর দুইটা সাইড আছে, ডেবিট এবং ক্রেডিট। আমরা সবাই জানি যে নগদান বইয়ে যেটা ডেবিট সেটাকে আমরা ব্যাংক জমা বলি, এটা আমাদের জন্য সম্পদ। ঠিক আমাদের জন্য যেটা সম্পদ ব্যাংকের জন্য সেটা দায়, সেজন্য আমাদের ব্যাংক জমাটাকে ব্যাংক ক্রেডিট করে, অর্থাৎ আমরা জমা দিলে সেটা ক্রেডিট হয়। দ্যাট মিনস নগদান বইয়ের ব্যাংক জমা মানে ডেবিট উদ্বৃত্ত, ব্যাংকের ব্যাংক জমা মানে ক্রেডিট উদ্বৃত্ত। আবার ঠিক একইভাবে নগদান বইয়ের ক্রেডিট মানে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংকের বিপরীতটা হচ্ছে ডেবিট অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত। অর্থাৎ নগদান বইয়ের সাথে ব্যাংক বিবরণীর নেগেটিভ সম্পর্ক বা বিপরীত সম্পর্ক বিদ্যমান, এভাবে এই জিনিসটা করতে হবে। সেক্ষেত্রে কোনো একটা লেনদেন যদি আমি নগদান বইয়ে ডেবিট করি, অবশ্যই দুই পাশ মিলাতে গেলে সেটাকে ব্যাংক বিবরণীতে ক্রেডিট করতে হবে। আবার কোনো একটা লেনদেন যদি আমি নগদান বইতে ক্রেডিট করি, অবশ্যই মিলানোর জন্য সেটা ব্যাংক বিবরণীতে কি করতে হবে, ডেবিট করতে হবে। এইভাবে আমরা অঙ্কটা মিলাবো। এখানে যোগ করলে ওই পাশে ক্রেডিট পাশে যোগ করব, এখানে বিয়োগ করলে এই পাশে ডেবিট ক্রেডিট পাশে বিয়োগ করব। এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। সো এখন এই জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে। উভয়ের সংশোধন পদ্ধতিতে আমি জাস্ট
কি করব, যে বইতে যে কাজটা করেছি সেই বইতে না করে যেখানে করি নাই সেখানে করব, জাস্ট এটাই কথা, আর কোনো কথা নাই। এইভাবে আমরা অঙ্কটা করব। এখন ক নাম্বার যে প্রশ্নটা ছিল বলছে, আমাদের ক নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ, সরি আমাদের ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ আমরা একটু দেখে নিব। ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ কত। আমরা যদি প্রশ্নটা একটু পড়ি তাহলে আমরা একটু দেখব যে আমাদের একটু খেয়াল করে, ডেবিট মেমোরেন্ডাম মানে কি, যেই মেমোরেন্ডামের কারণে আমাদের খরচ হয়েছে, অর্থাৎ আমাদের পক্ষে যদি ব্যাংক কোনো কিছু পরিশোধ করে বা খরচ করে বা আমাদের যে কোনো চার্জ কর্তন করে, সেগুলো হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। তো আমরা যদি প্রশ্ন যাই তাহলে আমরা একটু দেখব ব্যাংকে আমাদের পক্ষে কি কি খরচ করেছে। তো ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ বের করতে গেলে আমরা একটু দেখব, আমাদের এই যে দেখো ব্যাংক বিবরণীতে এত টাকা জমা আছে আমাদের, হ্যাঁ আদায় করেছে, এর মধ্যে আমাদের প্রাপ্য নোট এত, সুদ এত, আবার আদায় খরচ এটা, মানে আদায় খরচটা কিন্তু এটা থেকে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হয়ে আদায় খরচটা বিয়োগ হয়, এটা হচ্ছে একটা বিষয়। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আদায় দেখানো হয়েছে যা নগদান বইটি লিপিবদ্ধ করা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে দেখো আমরা এই পরের প্রশ্ন যেটা, এই প্রশ্নটাতে যদি একটু দেখতে চাই যে ব্যাংক বিবরণীতে এত টাকা প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা হয়েছে যা একজন দেনাদারের নিকট থেকে পাওয়া গিয়েছে। ওকে, আমরা এই বিষয়টা একটু দেখব। তাহলে দেখো এইখানে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমাদের জন্য খুবই সহজ। আমাদের ডেবিট মেমোরেন্ডাম বা ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ জানতে চাইছে। তো আমরা দেখব ডেবিট মেমোরেন্ডাম মানে আমরা বলেছি যে এটা ব্যাংকের খরচ, আমাদের পক্ষে ব্যাংক যে খরচগুলো করে। তো দেখো আমরা প্রথমে পেয়েছি 4 নাম্বার লেনদেনটা। এই 4 নাম্বার লেনদেনে কি বলা আছে, এই যে আমার টোটাল এই ব্যাংক বিবরণীতে এত টাকা আদায় হয়েছে দেখানো হয়েছে, যেটা লিপিবদ্ধ করা হয় নাই, এটা আরেকটা লেনদেন। হ্যাঁ, তো এখানে আমাদের প্রাপ্য নোটের মধ্যে আদায় খরচটা হচ্ছে এত, যে ব্যাংক যে আমাদের টোটাল আদায় করেছে এটার মধ্যে আমাদের আয় হচ্ছে এত কিন্তু খরচ হচ্ছে এত, যত প্রকার খরচ হবে সবই ডেবিট মেমোরেন্ডাম। সো একটা পেলাম আমরা আদায় খরচ, খেয়াল করো। এরপরে দেখো আমাদের এই যে সার্ভিস চার্জ কর্তন করছে, এটাও আমাদের একটা ডেবিট মেমোরেন্ডাম। এরপরে আমাদের যদি কোনো কি থাকে, আমাদের যদি অন্য কোনো বিষয় থাকে, যেমন এখানে আমি একটু যদি চিন্তা করি, আমাদের এখানে একটা প্রত্যাখ্যাত চেক থাকার কথা। এই যে আমাদের এখানে প্রত্যাখ্যাত চেক সার্ভিস চার্জ দেখানো হয়েছে। এরপরে দেখো ভাড়া খরচ হয়েছে, ওকে, তাহলে আমরা এই বিষয়গুলোকে নাই, এই দুইটা হচ্ছে আমাদের ডেবিট মেমোরেন্ডামে আমরা পেয়েছি কি, আমাদের আদায় খরচ 15 টাকা, এই যে আমাদের প্রত্যাখ্যাত চেক, এই যে প্রত্যাখ্যাত চেক হচ্ছে 805 আর সার্ভিস চার্জ। তাহলে এই তিনটা জিনিস হবে আমাদের ডেবিট মেমোরেন্ডাম। দেখো আমাদের এই যে ব্যাংক কর্তৃক আদায় খরচ হচ্ছে 15 টাকা, এরপরে প্রত্যাখ্যাত চেক হচ্ছে আমাদের 805 টাকা এবং ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ হচ্ছে 25 টাকা। এই তিনটা যোগ করলে আমাদের 845 টাকা হবে। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে প্রত্যাখ্যাত চেকও আমাদের ডেবিট মেমোরেন্ডামে চলে যাবে। এবার আসো আমাদের পরবর্তী খ নাম্বার প্রশ্ন যেটা, আমাদের এখানে নাম্বারগুলা, এই যে এটা কিন্তু আরেকটা নাম্বারগুলা এলোমেলো হয়ে গিয়েছে আর কি। এটা 4 নাম্বার লেনদেন, এটা 5 নাম্বার লেনদেন, এটা এই কারণে একটু এখানে ঝামেলা হয়েছে, প্রবলেম নাই। আমরা পরের প্রশ্নটা দেখি। বলছে নাদিয়া কোম্পানির ব্যাংক সমন্বয় বিবরণী মিলকরণ। তো ব্যাংক সমন্বয় বিবরণী যদি উভয় জের করি আমরা কি করবো, দুইটা জের পাবো। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী একটা ব্যালেন্স আর ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী একটা ব্যালেন্স। তাহলে আমরা এইভাবে করবো অঙ্কটা। কিভাবে, আমাদের নগদান বই অনুযায়ী একটা ব্যালেন্স থাকবে, খেয়াল করবা। আর এই নগদান বই অনুযায়ী যে ব্যালেন্স থাকবে, তাহলে আমরা নগদান বই অনুযায়ী ব্যালেন্সটা এক পাশে লিখবো, আরেক পাশে ব্যাংক বিবরণীর ব্যালেন্সটা লিখবো। তাহলে আমাদের এই প্রশ্নে একটু দেখো, আমাদের শুরুতেই নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে কত, নগদান বইয়ের ডেবিটস এর মানে হচ্ছে ব্যাংক জমা, আর ব্যাংক বিবরণী ক্রেডিটস এর মানে কি ভাই, ব্যাংক জমা। দুইটারই ব্যাংক জমা আছে। তাহলে নগদান বইয়ের ডেবিটস এর 27,497 আর ব্যাংক বিবরণী ক্রেডিটস 27,233। এই দুইটা জের আমরা দুই পাশে লিখে ফেলবো, নগদান বইয়ের যেটা নগদান বইয়ের এই পাশে আর ব্যাংক বিবরণীর যেটা এই পাশে। এবার কি করব, নগদান বইয়ের সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে, ব্যাংক বিবরণীর সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। এই হচ্ছে কথা। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ কথায় আসো। নগদান বইতে যদি কোনো একটা লেনদেন আমি নগদান বইতে লিখে থাকি, খেয়াল করবা,
তাহলে সেটাকে এখন আর নগদান বইতে লেখার দরকার আছে? দরকার নেই। তাহলে সেটা কোথায় লিখবো? ব্যাংক বিবরণী বা পাস বইতে। আবার কোনো একটা লেনদেন ধরো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, তাহলে সেটাকে এখন ব্যাংক বিবরণীতে লেখার দরকার আছে? দরকার নেই। তাহলে সেটাকে লিখবো কোথায়? নগদান বইতে। অর্থাৎ সোজা কথায় নোটটা হচ্ছে উভয়ের করতে গেলে আমাদের কোনো একটা লেনদেন যে বইতে লেখা হয় নাই সেই বইতে লিখবো। যদি আমি একটা লেনদেনকে সাপোজ নগদান বইয়ের সাথে যোগ করে থাকি, ভাই আমি তো মিলাবো, তাহলে এখন আমি কি করব? ব্যাংক বিবরণীর সাথে সেটাকে যোগ করব। কোনো একটা লেনদেন যদি আমি ব্যাংক বিবরণীতে আগে বিয়োগ করে থাকি, এখন কি করব? এখানে কি আর বিয়োগ করার দরকার আছে? তাহলে কোথায় বিয়োগ করব? মিলানোর জন্য আমি নগদান বইতে বিয়োগ করব। অর্থাৎ আমি যে বইতে যোগ করেছি তার বিপরীত বইতে যোগ করব, আমি যে বইতে বিয়োগ করেছি তার বিপরীত বইতে বিয়োগ করব। এটাই হচ্ছে কথা। আর ভুল যদি কেউ করে থাকে, বেশি লিখছে সে কমাবে, সে কম লিখছে বাড়াবে, যার ভুল সে সংশোধন করবে। শেষ। এই একটা নিয়ম দিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সকল ম্যাথ করে ফেলতে পারবো, সকল ম্যাথ। অর্থাৎ উভয়ের সংক্রান্তের নিয়ম আরো সহজ। একক জেদের মতো তোমার আর টেনশন করা লাগবে না। তুমি জাস্ট দেখবা যে লেনদেনটা তুমি কোথায় করেছো, এখন কোথায় তুমি করবা। তো আমরা প্রথম যে লেনদেনটা নিয়ে কথা বলবো, দেখো ভাইয়া বলছে এই দুইটা জেদ তো আমরা লিখে ফেলছি। বলছে এত চেক, এত টাকা চেক, এত টাকা চেক, এত টাকা চেক অপরিশোধিত রয়েছে। ভাই অপরিশোধিত চেক মানে কি? চেক বকেয়া চেক। এটার মানে কি? মানে হচ্ছে আমার পাওনাদারকে আমি চেক ইস্যু করেছি কিন্তু ব্যাংক সেটা পরিশোধ করে নাই। তো আমি পাওনাদারকে চেক ইস্যু করলে আমি কোথায় কাজ করেছি? নগদান বইতে। তো নগদান বইতে আমি কি করেছি ভাই? এই 3টা চেকের টাকা আমি নগদান বইতে কি করেছি? অবশ্যই মাইনাস করেছি। তাহলে মাইনাস করবে এখন কে? আমি তো করে ফেলছি। তাহলে নগদান বইতে কাজ শেষ। 3টা চেকের টাকা মাইনাস কত? 1482, 382 এবং 2281। এখন এই 3টা চেকের টাকা কোত্থেকে মাইনাস করতে হবে? ব্যাংক বিবরণী থেকে। তো আসো আমরা ব্যাংক বিবরণীতে চলে যাই। এই ব্যাংক বিবরণীতে গিয়ে এই ব্যাংক বিবরণী জেরের সাথে থেকে আমরা এই 3টা চেক মাইনাস করে দিব। 1482, 382, 2281। 3টা চেকের টাকা মাইনাস। খুবই সহজ, খুবই সহজ একটা অঙ্ক। বুঝতে পেরেছ? খুবই সহজ একটা অঙ্ক। এবার আমাদের এই লেনদেনটা যদি আমরা বুঝে থাকি, পরের লেনদেনটা দেখো, ভাড়া খরচ 1270 টাকা, যা সঠিকভাবে লেখা উত্তোলন করা হয়েছে। তাহলে ভাড়া খরচ 1270 টাকা, ভাড়া খরচ বাবদ 1270 টাকার চেক যা সঠিকভাবে লেখা উত্তোলন করা হয়েছে, কিন্তু ভুলবশত হিসাবের বইতে, ভাইয়া হিসাবের বই মানে কি বই? নগদান বই। নগদান বইতে 1250 টাকা লেখা হয়েছে। ভাই আমি ভাড়া খরচ করেছি 1270, তাহলে আমার ব্যাংক থেকেও কমবে কত? 1270। নগদান বই থেকেও কমবে কত? 1270। কিন্তু আমি সঠিকভাবে তো ব্যাংকে লেখা হয়েছে, কিন্তু 1270 আমি নগদান বইতে কত লিখছি? 1250 টাকা লিখছি। মানে আমি নগদান বইতে কি করেছি বলতো? 1250 টাকা লিখছি, মানে আরো 20 টাকা আমি বাদ দিই নেই। তাহলে কাজটা কে ভুল করছে? নগদান বইতে। তাহলে এখন নগদান বইতে আমি কি করব? যেই কাজটা করেছি সেই কাজটা করব, এখন বাদ দিয়ে দিব। যেহেতু আগে বাদ দিই নেই 20 টাকা, এখন 20 টাকা বাদ দিব। কারণ আমি ব্যাংকে তো 1270 মাইনাস করেছি, তো নগদান বইতে মাইনাস করবো 1270, কিন্তু করেছি 1250, করি নাই কত? 20, সেটা মাইনাস করে দেবে। এই যে পরের লেনদেনটা আসো, পরের লেনদেনটা কি বলছে দেখো। বলছে ব্যাংক বিবরণীতে 7955 টাকা কি করা হয়েছে? আদায় দেখানো হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। ব্যাংক বিবরণীতে আদায় দেখানো হয়েছে, মানে ব্যাংক বিবরণী সেটা আদায় করছে। তার মানে ব্যাংকে তো এটাকে যোগ করেছে, আদায় করে ফেলছে, কিন্তু নগদান বইতে যোগ করে না। তাহলে এখন কি করতে হবে? নগদান বইতে যোগ করতে হবে। এই যে 7955, আমরা নগদান বইতে আসি। এই যে 7900 কত আছে? এই টাকাটা। বুঝতে পেরেছো কিনা? তবে এখানে একটা বিষয় আছে। একটা বিষয় কি? 7955 টাকা তো টোটাল দেখানো হয়েছে, এটার মধ্যে একটা কাহিনী আছে। কাহিনী কি ভাই? টোটাল এই যে 7955 টাকার মধ্যে আমাদের প্রাপ্য নোটের টাকা ছিল 7800, আর সুদের টাকা ছিল 170। এই দুইটা যোগ, আর এখান থেকে এটা বিয়োগ। এখন আমি যদি আলাদা আলাদা করতে যাই, খেয়াল করবা, আলাদা আলাদা যদি করতে যাই, তাহলে আমাকে এই 7800 টাকা আর 170 টাকা, তাহলে কত হয়? 7970। 7970 এই টাকাটা আমার যোগে লিখতে হবে, আর আদায় খরচটা আমাকে কি করতে হবে? বিয়োগে লিখতে হবে, যেটা এরা এখানে করছে। কি করছে তারা? এই যে আদায় খরচটা মাইনাস করছে, আর এখানে 70 টাকা প্লাস করছে। এখন তুমি এই কাজটা করতে পারো। আবার তুমি যদি চাও যে না স্যার আমি এভাবে করব না, আমি কি করব? আমি নিট এই টাকাটাকে প্লাস করে দিব। কার সাথে?
যেহেতু ব্যাংক প্লাস করেছে, এখন আমি নগদান বইতে প্লাস করব, তখন আর এই দুইটাকে আলাদা আলাদা যোগ করারও দরকার নাই, এটাকে বাদ দেওয়ারও দরকার নাই। তাহলে আমরা দুইটা কাজই করতে পারি, যেহেতু তারা দিয়ে দিছে, আমি চাইলে সরাসরি এই টাকাটা কি করতে পারবো, নগদান বইয়ের সাথে যোগ করে দিতে পারবো। কেন যোগ করবো নগদান বইতে? কারণ আমার ব্যাংক বিবরণীতে এটা যোগ আছে আগে। ওকে, তো আমরা দুইটা পদ্ধতি দেখালাম। আমি এখানে 7,970 লিখে এটাকে 20 লিখতে পারি, অথবা এটাকে মাইনাস না করলে এখানে পুরোটা লিখে দিতে পারি, নিট টাকা যেটা। ওকে, এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, আমরা পরবর্তী প্রশ্ন কি বলা আছে, বলছে ব্যাংক বিবরণীতে 805 টাকা প্রত্যাখ্যাত চেক ডেবিট করা হয়েছে, যা নগদান দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে, এটা নগদান বইতে এখনো লেখা হয় নাই। মানে একজন দেনাদার আমার ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাহলে আমি কি করেছি, ব্যাংকে বাড়িয়েছি, নগদান বইতেও সেটা টাকা বাড়বে, কিন্তু পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ ওই টাকাটা যদি আদায় করতে না পারে, সেটা ওই চেকটা বাতিল করে দিবে। তাহলে ব্যাংক কি করবে, সেটাকে ডেবিট করে দিবে। এটা ব্যাংকের ডেবিট মেমো। আমরা প্রথমে যে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ জানছি, এই টাকাটা আনছি, তাহলে ব্যাংকের ডেবিট মেমো এটা। তাহলে ব্যাংক যেহেতু এটাকে বাতিল করে দিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা ব্যাংকের ডেবিট মেমো, ব্যাংকে মাইনাস। এখন ভাই ব্যাংক বিবরণীতে মাইনাস করছি, নগদান বইতে তো এটা এখনো লিখিনি, তার মানে এখন কি করতে হবে, নগদান বইতে মাইনাস করতে হবে। কত টাকা, 805 টাকা। আসো আমরা এখন নগদান বই থেকে মাইনাস করে দেবো এই যে প্রত্যাখ্যাত চেক 805 টাকা। ওকে, এবার পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা কি বলা আছে দেখো, ব্যাংক বিবরণীতে সার্ভিস চার্জ কর্তন করা হয়েছে। ব্যাংক যদি আমাদের জন্য সার্ভিস চার্জ কেটে রাখে, কোথায় কমবে, ব্যাংকে কমবে। এখন আমি তো আর জানি না, তাহলে এখন আমাকে কি করতে হবে, নগদান বই থেকে কমাতে হবে। কত টাকা, 25 টাকা। ওকে, আমি এখন এই 25 টাকা নগদান বই থেকে কমাবো সার্ভিস চার্জ। আর আদায় খরচটা এখানে না লিখলে চলবে, যেখানে ওখানে যদি পুরো টাকাটা, এই টাকাটা পুরো লিখি, তখন আদায় খরচটা এই পাশে না লিখলেও চলবে। এবার আসো সর্বশেষ লেনদেনটা আমরা দেখি, সেটা হচ্ছে কি, জুলাই 31 তারিখে না দিয়া তাদের দৈনিক প্রাপ্তি 11,514 টাকা নৈশকালীন ব্যাংকে জমা করে, যা ব্যাংক বিবরণীতে প্রদর্শিত হয়নি। মানে আমাদের একজন এর কাছ থেকে আমরা যে টাকাটা পাইছি, সেটা আমরা ব্যাংকে জমা দিয়েছি। তাহলে ভাই ব্যাংকে জমা দিলে আমি কোথায় করেছি, আমরা তো ব্যাংক বিবরণীতে কাজ করবো না, নগদান বইতে আমি ব্যাংকের পাশে বাড়িয়েছি। কিন্তু ব্যাংক কি করে নাই, এই যে ব্যাংক যে প্রাপ্ত টাকা যে আমরা ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক সেটাকে কি করে নাই, জমা করে নাই। তার মানে এখন কে করবে কাজটা, ব্যাংক কর্তৃপক্ষ করবে। কোথায় করবে, সে জমা করবে তারা। তাহলে ব্যাংক কর্তৃপক্ষ এখন জমা করবে বা যোগ করবে। এই লেনদেনগুলা নিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমাদের ব্যাংক বিবরণীতে মূলত কি করতে হবে, আমাদের ব্যাংক বিবরণীতে মূলত সেই কাজগুলো করতে হবে যেগুলো ব্যাংক বিবরণীতে হয় নাই, নগদান বইতে সেগুলো করবো যেগুলো নগদান বইতে হয় নাই। আর ভুলের ক্ষেত্রে যে ভুল করবে সে সংশোধন করবে, শেষ। এটাই হচ্ছে উভয়জের পদ্ধতির নিয়ম। আর এক্ষেত্রে আমরা মোটামুটি যদি দুইটা যে ঠিক করতে পারি, দেখো আমরা কিভাবে কাজটা করব। আমাদের এই যে নগদান বই ডেবিট জেদের সাথে আমার যোগের সাথে তার এটা যোগ হলো, এই বিয়োগগুলো একসাথে এখানে এনে এটাকে বিয়োগ করলাম, আমার এখানে সংশোধিত জেদ আসবে, যেটা আবার ব্যাংক বিবরণীতে ব্যাংকের ক্রেডিট জেদের সাথে যোগ করবো, যোগ করে এই বিয়োগেরগুলা যা আছে এগুলো বিয়োগ করে এখানে একটা সংশোধিত জেদ আসবে। মনে রাখবা, নগদান বইয়ের সংশোধিত জেদ এবং ব্যাংক বিবরণীর সংশোধিত জেদ উভয়টা মিলে যাবে। এটাই হচ্ছে আমাদের উভয় জেদ পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী। এরপরে আমাদের হচ্ছে জাবেদা দাখিলা। ভাইয়া জাবেদা দাখিলা আমাদের জন্য খুব সহজ। আমি আগেই বলেছি জাবেদা দিব মূলত আমাদের কিসের জন্য, ব্যাংকের ডেবিট মেমো এবং ক্রেডিট মেমোর জন্য। অর্থাৎ ব্যাংক যেগুলা আমাদের আদায় করেছে আমাদের পক্ষে, আমাদের আয়গুলা, ব্যাংকের আয়গুলা এবং ব্যাংকের ব্যয় বা খরচগুলোর জন্য। তো এক্ষেত্রে আমরা যদি একটু জাবেদার কথা চিন্তা করি, আমাদের প্রথম জাবেদা হবে এই যে ভাড়া খরচ বাবদ এত টাকা। হ্যাঁ, এটা তো ব্যাংকের কোনো ইয়া না। তারপরে আমরা ভাড়া খরচের জন্য কি করব, জাবেদা দিব। কারণ ভাড়া যদি খরচ হয় আমাদের ব্যাংকের টাকা কি হবে, কমে যাবে, সেজন্য ব্যাংক ক্রেডিট। ওকে, কেন 20 টাকা লিখছি এটা তো বুঝছো, এটার কাজ তো আমরা করেছি। কারণ এই কাজটা কিন্তু কেন 20 টাকা করেছি ভাইয়া, করেছি এই কারণে, এই 1270 টাকা তো আমাদের সঠিকভাবে ব্যাংক লিখেছে, আর ভুলবশত হিসাবের বইতে এটা ভুল করছে 20 টাকা। তাহলে হিসাবের বইয়ের সাথে সংশোধন করতে হলে এখন 20 টাকার কাজ করবো। এরপরে দেখো ব্যাংক বিবরণীতে যে প্রাপ্য নোটের টাকা আদায় করছে, সুদের টাকা আদায় করেছে, তাহলে এই দুইটার টাকার কারণে ব্যাংক বিবরণীতে টাকা বাড়ছে। তাহলে আমি একটা কাজ করতে পারো, আমার ব্যাংক ডেবিট করব, প্রাপ্য নোট ক্রেডিট করব, সুদ ক্রেডিট করব।
আর আদায় খরচের জন্য জাবেদা উল্টো হবে, আদায় খরচ করলে আমার ব্যাংকে টাকা কমে, তার মানে আদায় খরচ ডেবিট ব্যাংক ক্রেডিট। অনেক সময় এটা না করে আমরা পুরা নিট প্রাপ্য টাকার জন্য জাবেদা করে দিতে পারি ব্যাংক ডেবিট আর কি এই যে এগুলা সব ক্রেডিট, তারপরে এভাবে করতে পারি। তবে আমার মনে হয় জাবেদাকে আমরা আলাদা আলাদা করলে সুন্দর হবে। তাহলে প্রাপ্য নোট ডেবিট ব্যাংক ক্রেডিট বা সুদ ডেবিট, সরি ব্যাংক ডেবিট প্রাপ্য নোট ক্রেডিট, সুদ তারপরে ব্যাংক ডেবিট সুদ আয় ক্রেডিট। আবার এটার ক্ষেত্রে উল্টো হবে, যেহেতু ব্যাংকে টাকা কমবে এটার কারণে সুদ খরচ ডেবিট ব্যাংক ক্রেডিট। দেখো জাবেদাগুলা তারা আলাদা আলাদাই করেছে মেবি। এই যে ব্যাংক ডেবিট প্রাপ্য নোট ক্রেডিট, হ্যাঁ। আবার ওই যে ব্যাংকের ক্রেডিট যেটা ওই যে আদায় খরচ, এটার জন্য ব্যাংক ক্রেডিট করছে আর আদায় খরচটা কি করছে ডেবিট করেছে। ওকে, আর এখানে সুদের টাকাটা সে যোগ করে দিয়েছে, প্রাপ্য নোটের যে সুদের টাকাটা ওই যে ব্যাংক ডেবিট সুদ ক্রেডিট ওই যে একসাথে ব্যাংক ডেবিট করে দিয়েছে, কোনো প্রবলেম নাই। তুমি একসাথে ডেবিট করে দিলে মানে দুইটা তো ডেবিট, মানে বিষয়টা হচ্ছে এটা আমার প্রাপ্য নোটও তো ডেবিট, আমার প্রাপ্য নোট ডেবিট সুদ ডেবিট, তো আমি এটার ক্ষেত্রে জাবেদা কি হয় ব্যাংক ডেবিট, খেয়াল করবা প্রাপ্য নোট ক্রেডিট আবার ব্যাংক ডেবিট সুদ ক্রেডিট। তো দুইটা ডেবিটকে এটাকে ক্রেডিট করছে এটাকে ক্রেডিট করছে, আর ব্যাংক ডেবিট একসাথে দুইটা ডেবিটের টাকা একসাথে লিখে ফেলছে, এটাই আর কি। এই যে ব্যাংক ডেবিটের জায়গায় একসাথে লিখছে, এই দুটাকে ক্রেডিট করছে। বুঝতে পেরেছ? খুবই নর্মাল বিষয়। আর আমাদের আরেকটা জাবেদা হবে যে প্রত্যাখ্যাত চেক। প্রত্যাখ্যাত চেকের জাবেদা হবে কি দেনাদার ডেবিট, সরি দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকাটা কমবে প্রত্যাখ্যাত চেকের কারণে। আর আদায় খরচের জন্য জাবেদা কি, আদায় খরচের জন্য জাবেদা হবে আদায় খরচ ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এরপরে আমাদের সার্ভিস চার্জের জন্য জাবেদা কি হবে, সার্ভিস চার্জের জন্য জাবেদা হবে ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট, কারণ এটার কারণে ব্যাংকে টাকা কমবে। আর তেমন কোনো জাবেদা আমাদের দরকার নেই। তাহলে এই কয়েকটা জাবেদা দেবে, যে আদায় খরচ ডেবিট আমাদের কি ব্যাংক ক্রেডিট, এরপরে আমাদের সার্ভিস চার্জের জন্য আমাদের জাবেদা দিতে হবে, প্রত্যাখ্যাত চেকের জন্য জাবেদা দিতে হবে। তো আমাদের প্রত্যাখ্যাত চেকের জন্য জাবেদা হচ্ছে দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট, আর সার্ভিস চার্জের জন্য ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। এভাবে আমরা জাবেদাটা দেব। তাহলে খুবই সহজভাবে আমরা দুইটা প্রশ্ন শেষ করলাম। এবার আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, সেটা হচ্ছে দেখো আমাদের একটু যদি আমি ব্যাকে যাই তাহলে আমরা বুঝতে পারবো। আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। ওকে, সেটা হচ্ছে খেয়াল করো ভাইয়া, আমাদের প্রথম যে প্রশ্ন ছিল, আমাদের তো দুইটা প্রশ্ন সলভ হয়েছে, এবার আমরা আরেকটা প্রশ্ন করব। যদিও এই প্রশ্নটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও আমরা এই প্রশ্নটা একটু সলভ করব। দেখো দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের একই সাথে দুইটা পদ্ধতি দিয়েছে। তো আমরা দুইটা পদ্ধতি তো আমরা জানি, এতক্ষণ সলভ করলাম, সো এটা আমাদের জন্য এত বেশি ঝামেলা হবে না। এখন ক নাম্বার প্রশ্নে কি বলেছে, এখানে বলছে ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই, এটা কত? তো আমাদের এখানে প্রশ্ন পড়লে আমি বুঝতে পারবো, এই যে দেখো ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই, এটা একটা জিনিস। আবার ব্যাংকের মধ্যে আদায় হয়েছে, আর কোনো কি আদায় নগদান বইতে লেখা হয় নাই? দেখো ব্যাংক জমা দিয়েছে না, তাহলে একটাই পাইছি যে ব্যাংক আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। কিন্তু শুধু যদি বলতো নগদান বইতে লেখা হয় নাই এমন লেনদেনের কথা, তাহলে আরও আসতো, যেমন এটাও নগদান বইতে লেখা হয় নাই, তারপরে এটাও নগদান বইতে লেখা হয় নাই। ওকে, কিন্তু এখানে শুধু বলছে আদায় হয়েছে কত, সেটা নগদান বইতে লেখা হয়নি, তাহলে এটার অ্যান্সার শুধু একটাই, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 3000 টাকা কিন্তু নগদান বইতে লেখে নাই। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কোনটা, এই যে ক নাম্বার, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখে নাই। এইটাতেই 2 নাম্বার আমরা পেয়ে যাব। এবার খ নাম্বারটার কথা যদি চিন্তা করি, প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় যদি করি, প্রচলিত পদ্ধতি মানে একক জের আর এটা হচ্ছে উভয় জের। তো আমাদের কিসের জের দেওয়া আছে, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। আমরা আগেই বলেছি যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকা মানে আমি কাকে নিয়ে এখন চিন্তা করব, ব্যাংক বিবরণী অনুযায়ী আছে, তার মানে আমার চিন্তা ভাবনা চলে যাবে এখন নগদান বইয়ের কাছে। তো নগদান বইতে আমরা এখন কি করব, বাড়লে যোগ করব, কমলে বিয়োগ করব, শেষ। এটা হচ্ছে কথা, যেহেতু ব্যাংক বিবরণী যে ব্যাংক জমার উদ্বৃত্ত আছে। তো আমি প্রথমত এই লেনদেনটা একটু বুঝাই তোমাদেরকে। দেখো একটা চেক ইস্যু করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। চেক যদি ইস্যু করা হয় কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তার মানে এই চেকটা কোত্থেকে ইস্যু করা হয়েছে, অবশ্যই ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে। তাহলে ব্যাংক থেকে ইস্যু করা মানে কি, ব্যাংকে কমানো। ব্যাংকে কমানো মানে কি, ব্যাংকে কম থাকা মানে কি, যেহেতু একক জের নগদান বইতে বেশি। তো এভাবে আমরা করব। দেখো আমাদের পরবর্তী একক জেরের যে প্রশ্নটা একটু খেয়াল করো।
আমাদের ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 1 লাখ, এটা লিখে ফেলবো। এরপরে এটার সাথে কিছু যোগ করব, কিছু বিয়োগ করব। তো আমাদের প্রথম যে বিষয়টা ছিল যে আমরা চেক ব্যাংক কর্তৃক ইস্যু করছে, তাহলে ব্যাংকে কমছে, নগদান বইতে লিখে নাই, তার মানে নগদান বইতে বেশি আছে, ব্যাংক নগদান বইতে কোনো মাইনাস করে নাই। নগদান বইতে বেশি থাকলে যোগ, এটা যোগ করে দিয়েছি। কারণ আমরা এখন চিন্তা করব কাকে নিয়ে ভাই, নগদান বইকে নিয়ে। নগদান বইতে বেশি থাকলেই আমরা কি করব, যোগ করব। বেশি থাকলেই যোগ, কম হলে বিয়োগ। এই থিঙ্কিং ডেভেলপ করে আমরা অঙ্ক করব। পরের অঙ্কটা দেখো, পরের প্রশ্নটা বলছে 1000 টাকার একটা চেক, এটা তো করেছি। 3 নম্বরটা, ব্যাংকে এত টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ভুলে তা ডেবিট করছে। খেয়াল করিও, ব্যাংকে তুমি জমা দিয়েছো কত, 4500 টাকা। তাহলে ব্যাংকে 4500 টাকা জমা দিয়েছো, তুমি কাজটা কি করছো, তুমি নগদান বইতে 4500 টাকা ডেবিট করছো। ব্যাংক বিবরণী কি করবে, সেটা ক্রেডিট করবে 4500, কারণ আমরা নগদান বইতে যেটা ডেবিট করি, ব্যাংক বিবরণী সেটা ক্রেডিট করে। এখন ভুলে তা ডেবিট করছে, মানে ব্যাংক বিবরণীতে উল্টো এই পাশে লিখছে 4500। তাহলে এখন এটার কারণে কি হয় বলো তো, আমার ব্যাংক বিবরণীতে ক্রেডিট পাশে থাকার কথা 4500, সেখানে 1 টাকাও নাই, উল্টা ডেবিট পাশে 4500। তার মানে ব্যাংক বিবরণীতে কত টাকা কম, 9000। কেন? কারণ এটাকে যদি তুমি সংশোধন করতে চাও তাহলে প্রথমে 4500 এখানে লিখতে হবে, এটা আর এটা তখন কাটা যাবে। আবার এখানে তো 4500 থাকার কথা, সেটাও লিখতে হবে। তাহলে টোটাল পার্থক্য হবে কত, 9000। এই 9000 টাকা এখন কোথায় কম আছে, ব্যাংক বিবরণীতে কম আছে। তার মানে আমার নগদান বইতে বেশি আছে। এখন খেয়াল করো, 4500 500 9000 কেন হলো, কোনো একটা এন্ট্রিকে যদি সঠিক পাশে না লিখে আমি বিপরীত পাশে লিখি, রেমিলো এটা আছে, তখন আমাদের পার্থক্য কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখন এটাকে কি করব, যোগ করে দিব। কেন যোগ করব ভাইয়া, আমরা তো বলেছি ব্যাংকে ভুলে ডেবিট করছে, তার মানে ব্যাংকে কম আছে। আর আমরা তো চিন্তা করবো এখন কাকে নিয়ে, নগদান বইকে নিয়ে, যেহেতু ব্যাংক বিবরণী চেক দেওয়া আছে। সো নগদান বইতে বেশি আছে এই 9000 টাকা, সেজন্য এটাকে যোগ করব 9000। ক্লিয়ার কিনা? এবার পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখব। আমি আবারও বলছি এটা একটু বুঝে নিও, কারণ আমার ব্যাংকে ক্রেডিট করার কথা, উল্টা ব্যাংক ডেবিট করছে, তার মানে ব্যাংকে বেশি কম আছে কত, 4500 4500 9000। ব্যাংক বিনিয়োগ সুদ বাবদ এত টাকা আদায় করে ক্রেডিট করেছে, নগদান বইতে লেখা হয়নি। ভাইয়া এই লেনদেনের কারণে ব্যাংকে কি আছে, বেশি আছে, কারণ ব্যাংক আদায় করছে কিন্তু নগদান বইতে আদায় করে নাই। সো নগদান বইতে কম। তো কম থাকলে আমরা নগদান বই নিয়ে যেহেতু চিন্তা করব, এটা কম থাকলে মাইনাস হবে। পরেরটা, চেক ইস্যু করা হয়েছে, নগদান বইতে লেখা হয়েছে 8000। একটু খেয়াল করো, আমরা চেক ইস্যু করছি 800 টাকা। তো আমি যদি চেক ইস্যু করি তাহলে আমি কি করব, নগদান বইতে মাইনাস করব 800। ভাইয়া আমি নগদান বইতে 800 টাকা মাইনাস করার পরিবর্তে 8000 টাকা মাইনাস করছি, তার মানে আমি এখানে 8000 টাকা লিখছি, তাহলে এখানে বেশি কত কমাইছি, আমার লেখার কথা 800, তাহলে আমি লিখছি কত, 8000। তাহলে কত টাকা বেশি লিখছি, এই 800 আর 8000-এর পার্থক্য হচ্ছে 7200। এখন 7200 টাকা আমি যদি ডেবিট করি, হ্যাঁ বেশি কমাইছি, তার মানে তখন আমার অঙ্কটা মিলবে। কিন্তু যেহেতু আমি নগদান বইতে 8000 টাকা লিখে ফেলছি, তার মানে আমি নগদান বইতে কত কমাইছি, 7200 টাকা বেশি কমাইছি। আর নগদান বইতে কম থাকলে কি হবে, বিয়োগ। সো 800 টাকার জায়গায় 8000 টাকা লিখছে, সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, এই যে দেখো 7000 কত টাকা, এই যে 7000 টাকা, 7200 টাকা মাইনাস করব। পরের লেনদেনটা দেখো, পরের লেনদেনটা কি বলছে, চেক, এটা তো আমরা করাইছি, এটা তো বুঝতে পেরেছো যে 8000 টাকা, 800 টাকার চেক তুমি 8000 টাকা লিখে ফেলছো, বেশি কমিয়ে ফেলছো। আদায়ের জন্য 9000 টাকার জমাকৃত চেক নগদান বইতে 900 টাকা লেখা হয়েছে, মানে আমরা আদায়ের জন্য জমাকৃত চেক, তো চেক আদায়ের জন্য যদি আমরা ব্যাংকে জমা দিই তখন আমরা কি করব, নগদান বইতে সেটা কি করি, নগদান বইতে আমরা বাড়াই। তো নগদান বইতে বাড়াইবো আমরা কত টাকা, 9000 টাকা, কিন্তু নগদান বইতে আমি লিখছি কত, 900 টাকা, এই কারণে 900 টাকা পাইছি। তার মানে নগদান বইতে কত কম লিখছি, 8100 টাকা। তো নগদান বইতে কম লিখলে মাইনাস, তো 8100 টাকা এখন কি হবে, মাইনাস হবে। এই লেনদেনটা শেষ। তো একক জেড পদ্ধতি আমাদের কি হবে, আগের ব্যালেন্সের সাথে নতুন এগুলা যোগ করব, যোগ করার পরে এই বিয়োগগুলো একসাথে যোগ করে বিয়োগ করে দিব। সেটা যেহেতু ব্যাংক বিবরণ অনুযায়ী আছে, অ্যান্সার আসবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এটাই হচ্ছে আমাদের একক জেড পদ্ধতির অঙ্ক। এবার আমরা যদি দ্বৈত জেড করতে যাই, দ্বৈত জেড করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা আগের মতোই করব উভয় জেড পদ্ধতির। হ্যাঁ,
নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তারা বলে দিছে, একটা জেদ দিয়ে দিছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এত ধরবো, আর ব্যাংক বিবরণ যে ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের তো এখানে 1 লাখ টাকা আছে। সো দুই পাশে আমরা প্রথমে লিখে ফেলবো, আগের মতোই আমরা জাস্ট কি করবো, দুইটাকে দুই পাশে লিখে ফেলবো। জাস্ট আমি একটু দেখাচ্ছি। তো আমাদের নগদান বই অনুযায়ী কি আছে, আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত কত কত বলছে তারা বলো তো? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত? 97,700। তো আমি 97,700 এখানে লিখব, এই যে 97,700। ওকে, এটার সাথে আমি কি করব, কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম বিয়োগ করব। আর ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের প্রশ্নেই ছিল শুরুতে, এটার সাথে কিছু যোগ করব, কিছু বিয়োগ করব। ওকে, এখন আমরা একটু দেখি যে কোনগুলা নগদান বইয়ের সাথে কাজ হবে, কোনগুলা ব্যাংকের সাথে কাজ হবে। আমি শুরুতে একটা কথা বলেছি যে উভয়ের সংশোধন পদ্ধতির নিয়মটা কি, যে যেটা ব্যাংকের সাথে হয় না সেটা ব্যাংকের সাথে করব, যেটা নগদান বইতে হয় না সেটা নগদান বইতে করব, আর ভুলের ক্ষেত্রে যে ভুল করছে তার বইতে কাজ করব। তো প্রথম যে লেনদেনটা আছে 2 নাম্বার, 1,000 টাকার একটা চেক ইস্যু করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তো চেক ইস্যু করছি আমরা কোথায়, ব্যাংক থেকে, তাহলে ব্যাংকে মাইনাস করছি, এখন আমরা কি করব, নগদান বইতে মাইনাস করব। দেখো প্রথম লেনদেনটা আমরা নগদান বইতে মাইনাস করতেছি, এই যে ইস্যুকৃত চেক যেটা নগদান বইতে লিখিনি, মাইনাস করে দিলাম। পরের লেনদেনটা দেখো খুব সিম্পল, ব্যাংকে 4,500 টাকা ব্যাংকে জমা দিছে, দিয়ে ব্যাংক বিবরণী ভুলে ডেবিট করছে। ভাই এখানে ভুল কে করছে? নগদান বইতে তো ঠিক আছে, নগদান বইতেও 4,500 লিখছে, ব্যাংকও 4,500 লিখছে, তবে সেটা ক্রেডিট না করে সেই উল্টা ডেবিট করছে। তো ব্যাংকে কত টাকা কম দেখাচ্ছিল তখন? 9,000 টাকা আমরা বলছি, তাহলে এখন ব্যাংকে 9,000 টাকা যোগ করতে হবে ব্যাংক বিবরণীর সাথে। দেখো আসো, আমরা ব্যাংক বিবরণীর সাথে এই যে 4,500 9,000 টাকা যোগ করে দিলাম। বুঝতে পেরেছ? এবার পরের যে লেনদেনটা আছে দেখো, সেটা কি, আমাদের ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 3,000 টাকা আদায় করে ক্রেডিট করছে। তো ব্যাংক আদায় করলে তো ক্রেডিটই করবে, কিন্তু নগদান বইতে লিখে নাই, তাহলে এখন কোথায় লিখবো? নগদান বইতে। ব্যাংক ক্রেডিট করা মানে ব্যাংক যোগ করছে, আর আমরা নগদান বইতে এখন কি করব, যোগ করে দিব। কত? 3,000 টাকা। এই যে নগদান বইতে ব্যাংক বিনিয়োগের সুদ 3,000 টাকা যোগ করে দিব। ওকে, এরপরে দেখো পরের যে দুইটা লেনদেন আছে, খুবই মনোযোগ দিয়ে শুনবা এই দুইটা লেনদেন। চেক ইস্যু করা হয়েছে 800 টাকা, কিন্তু নগদান বইতে আমি মাইনাস করছি কত? 8,000। তাহলে নগদান বইতে আমি বেশি কম লিখছি কত? 7,200 বেশি কমাই ফেলছি। ব্যাংকে তো কোনো সমস্যা নাই, তাহলে এখন সংশোধন কে করবে? আমি করব। নগদান বইতে 7,200 টাকা কম বেশি কমাই ফেলছি, এখন এটাকে কি করব? বাড়াবো। সেজন্য নগদান বইয়ের সাথে এটা কি হবে? যোগ হবে। এই যে বেশি কমাইছি, এখন সেটাকে আবার যোগ করে দেব। এবার দেখো পরের লেনদেনটা যেটা ছিল, পরের যে লেনদেনটা ছিল সেটা কি, আদায়ের জন্য জমাকৃত টাকার চেক। 9,000 টাকার চেক আমার নগদান বইতে 9,000 টাকা লেখার কথা, যোগ করার কথা, কিন্তু আমি যোগ করছি কত? 900 টাকা, কারণ আমি পাইছি 900 টাকা হিসাবে, তার মানে আমি 9,000 টাকার জায়গায় 900 টাকা লিখছি। তার মানে কত কম লিখছি আমি নগদান বইতে? 8,100 টাকা কম লিখছি। 9,000 জায়গায় 900 লিখলে 8,100 কম লিখছি, তাহলে এখন এটা বাড়াই দিব নগদান বইয়ের সাথে, এই যে কম লিখছি বাড়াই দিব, শেষ। এটা হচ্ছে আমাদের উভয়ের। এবার আমরা কি করবো, নগদান বইয়ের সাথে যেগুলো যোগ করার কথা যোগফলগুলো এনে যোগ করলাম, বিয়োগ করে একটা জের পেলাম। আবার ব্যাংক বিবরণীর সাথে যেটা যোগ করার কথা সেটা যোগ করলাম, এখানে কোনো বিয়োগ নাই, সেজন্য আমাদের সংশোধিত উদ্বৃত্ত নগদান বইয়ে যা হবে ব্যাংক বিবরণীতেও তা হবে। এরই সাথে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী যে 3টা ম্যাথ করালাম, দেখো ম্যাথগুলো কিন্তু একটু জটিল, অন্য টাইপের ম্যাথ। তো আমি এই 3টা ম্যাথ করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে এই 3টা ম্যাথ থেকে 100% তোমার কমন আসে। তো আশা করি এই ক্লাসগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অধ্যায় নিয়ে, অর্থাৎ 8ম অধ্যায়, যেটাকে আমরা বলি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এখান থেকে আমরা 3টা প্রশ্ন সলভ করব খুব দ্রুত। আমাদের প্রথম যে প্রশ্নটা ভাইয়া, প্রথম প্রশ্নটা বলছে মেশিনের অবসরযোগ্য মূল্য। ভাইয়া মেশিনের অবসরযোগ্য মূল্য, এরপরে বলছে আমাদের 2 বছরের জাবেদা দিতে, এরপরে বলছে আমাদের বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন কিভাবে উপস্থাপিত হয় সেটা। একটু অন্যরকম মনে হচ্ছে। তো সরলরৈখিক পদ্ধতির অঙ্কে আমরা জানি একটা সম্পদের টোটাল অবসরযোগ্য মূল্য হয় সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে। আর মাথায় রাখবা, ক্রয় মূল্য নির্ধারণ করতে হয় একটা সম্পদের ক্রয়ের সাথে এটার আমদানি শুল্ক, বহন খরচ, জাহাজ ভাড়া, তারপরে ভ্যাট, অর্থাৎ যাবতীয় আনুষঙ্গিক যত খরচ আছে, সংস্থাপন ব্যয়, সব খরচ যোগ করে একটা সম্পদের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তো এখানে প্রথম প্রশ্ন বলছে অবসরযোগ্য মূল্য। তো এখানে আমাদের একটা সম্পদ 1 মার্চ নগদ
নগদ ট্রেডার্স 5 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনছে, তাহলে মেশিনের ক্রয় মূল্য কত? 5 লাখ। একটু খেয়াল করবা, এটার পরিবহন খরচ 20,000 টাকা, তো পরিবহন খরচটাও মেশিনের মূল্যকে বাড়াবে। এরপরে সংস্থাপন ব্যয় 30,000 টাকা, এটাও মেশিনের মূল্যকে বাড়াবে। তাহলে মেশিনের টোটাল ক্রয় মূল্য কত হয়? টোটাল 5,50,000। এটা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। খেয়াল করবা, এটা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। মাঝে মধ্যে ক নাম্বার প্রশ্নে ক্রয় মূল্যও চাইতে পারে। তাহলে সম্পদ ক্রয়ের সাথে সংস্থাপন বা পরিবহন খরচ বা আনুষঙ্গিক যত খরচ আছে সব যোগ করে আমরা ক্রয় মূল্য নির্ধারণ করব। মাথায় রাখবা, ক্রয় মূল্য থেকে যদি ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দিই, ভগ্নাবশেষ মূল্যটা কি? ওই মেশিনটা নির্দিষ্ট বছর ব্যবহার করার পর শেষে বিক্রি করে যে টাকাটা পাবো, তাহলে এই টাকা তো আমার অবশ্যই হবে না। কারণ আমার মেশিনের আয়ুষ্কাল কত বছর ছিল? 10 বছর। 10 বছর শেষে আমি এই 5.5 লাখ টাকার মেশিনটা 50,000 টাকা বিক্রি করে দিব। তার মানে অ্যাকচুয়ালি 10 বছরে কি আমার 5.5 লাখ টাকা লস হচ্ছে? হচ্ছে না, হচ্ছে মাত্র 5 লাখ টাকা। এটাকেই বলা হয় অবসরযোগ্য মূল্য। কারণ আমি যে টাকাটা ফেরত পাচ্ছি সেটা তো আর অবশ্যই ধরা যাবে না। তো অবশ্যই ধরবো কত টাকার উপর? 5 লাখ টাকার উপর। তাহলে যে টাকার উপর অবশ্যই ধরতে পারবো সেটাই অবসরযোগ্য মূল্য। দ্যাট মিনস ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলেই আমরা পাবো অবসরযোগ্য মূল্য। তো ক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অবসরযোগ্য মূল্য। দেখো আমরা অবসরযোগ্য মূল্যটা কিভাবে বের করব আমরা একটু দেখে নিই। অবসরযোগ্য মূল্যটা আমরা অলরেডি চলে এসেছি। এই যে দেখো, মেশিন ক্রয় 5 লাখ, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়, এই দুইটা যোগ করে 5,50,000। এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা অবসরযোগ্য মূল্য পাবো। আর মাথায় রাখবা, এই অবসরযোগ্য মূল্যকে যদি আমরা বছর দিয়ে বা আয়ুষ্কাল দিয়ে ভাগ করি, যেহেতু 10 বছরের অঙ্ক, প্রত্যেক বছরে এই মেশিনের পিছনে আমার খরচ হচ্ছে 50,000। এটাকে বলে বার্ষিক অবচয়। আমাদের মাঝে মধ্যে ক নাম্বারে বার্ষিক অবচয়ও জানতে চাইতে পারে। তো সরলরৈখিক পদ্ধতিতে এভাবে আমরা অঙ্কটা করব। ক নাম্বার প্রশ্ন। এখন আসো, ক নাম্বার প্রশ্নটা আমাদের ওকে ডান। খ নাম্বার বলছে 2020 সালের এবং 21 সালের জাবেদা দাখিলা দাও। খেয়াল করো ভাইয়ারা, খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি জাবেদা দিতে বলে তাহলে আমরা যখন মেশিন কিনবো তখন মেশিন ক্রয়ের জন্য একটা জাবেদা দিব, আর ওই সারা বছর যে অবসর হবে অবসরের জন্য দুইটা জাবেদা হবে। তাহলে প্রথম জাবেদাটা হবে মেশিন ক্রয়ের জন্য বা সম্পদ ক্রয়ের জন্য। আমি এখানে মেশিন পেয়েছি সেজন্য মেশিন ক্রয় লিখছি। ওকে, পরের জাবেদা হবে একটা হচ্ছে অবসর ধার্য করার জন্য। আমি যে মেশিনের উপর এই বছর অবসর ধরবো সে অবসর ধার্য করার জন্য একটা জাবেদা হবে। আর লাস্টে অবসর যেহেতু একটা কি হিসাব, ব্যয় হিসাব, এটা একটা নামিক হিসাব। সমাপনী দাখিলার মাধ্যমে বছর শেষে নামিক হিসাবকে বন্ধ করতে হয়, সেজন্য সমাপনী দাখিলার মাধ্যমে অবসরকে আমরা কি করব? বন্ধ করে দিব। এটার জন্য আরেকটা জাবেদা। তাহলে টোটাল যে বছর সম্পদ ক্রয় হবে সেই বছর 3টা জাবেদা। সম্পদ ক্রয়ের জন্য একটা জাবেদা আর অবসরের জন্য 2টা জাবেদা। এখন একটা বিষয়, একটা সম্পদ তুমি যে বছর কিনবা সে বছর অবসর হবে, পরের বছর কি অবসর হবে না? অবশ্যই হবে। মানে একটা সম্পদ কেনার পর যতকাল প্রতিষ্ঠানে থাকবে ততকালই এটার অবচয় হতে থাকবে। তার মানে পরের বছর সম্পদ না কিনলেও আগের বছর যে সম্পদটা কিনছো সেটার অবচয় হবে। তার মানে আমি যদি 2020 সালে সম্পদ কিনি, 2020 সালের জাবেদায় আমার কয়টা জাবেদা হবে? 3টা। একটা মেশিন কেনার জন্য, 2টা অবসরের জন্য। কিন্তু 2021 সালে যদি জাবেদা দিতে বলে ভাই, তাহলে আমি কি মেশিন কিনেছি 21 সালে? কিনি নাই। তার মানে 21 সালে মেশিন কেনার জন্য অবচয়ের মেশিন কেনার জন্য জাবেদা না হলেও 21 সালে তো অবচয় হবে, সেজন্য 21 সালেও আমার এই 2টা জাবেদা হবে। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে 22 সালেও কয়টা জাবেদা? 2টা জাবেদা। মেশিন বিক্রি করার আগ পর্যন্ত কিন্তু জাবেদা হতেই থাকবে অবসরে এবং পঞ্জীভূত অবসর ধার্যের এবং অবসর বন্ধ করার জন্য। তার মানে সোজা কথা, যে বছর সম্পদ কিনবে সেই বছর 3টা জাবেদা, যে বছর সম্পদ কিনবে না কিন্তু প্রতিষ্ঠানে সম্পদটা থাকবে সেই বছরের জাবেদা দিতে বললে জাস্ট অবসরের জন্য 2টা জাবেদা। এখন কথা হচ্ছে মেশিন কেনার জন্য জাবেদা কি? আমরা সবাই জানি মেশিন কিনলে সম্পদ আসে, সম্পদ ডেবিট, আর নগদ টাকা কিনলে নগদান ক্রেডিট, চেকে কিনলে ব্যাংক ক্রেডিট। তাহলে মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। আর অবসরের জন্য 2টা জাবেদা কি? কমন জাবেদা। অবসর ধার্য করলে আমরা কি জাবেদা দিই? অবসর ডেবিট। পঞ্জীভূত অবসর নামে একটা বিপরীত সম্পদ সৃষ্টি হয়, পঞ্জীভূত অবসর ক্রেডিট। আর অবসর বন্ধের জন্য অবসর ডেবিট, যেহেতু অবসরকে ক্রেডিট করব। আর অবসর ব্যয় বসে আয় বিবরণী বা আয় সারাংশ, সেজন্য আয় বিবরণী ক্রেডিট, ডেবিট, অবসর ক্রেডিট। এই 3টা জাবেদা আমাদের দিতে হয়। এখন কথা হচ্ছে, আমি এই যে মেশিনটা কিনেছি, কখন কিনেছি ভাইয়া? 2020 সালে কিনেছি, তবে পুরা শুরুতে কিনি নেই, 1 মার্চ। আর বছর শেষ হয় ডিসেম্বর 31।
তো আমি 2020 সালের অবচয়টা কিভাবে বের করব? আচ্ছা, অবচয় বের করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে অবচয়ের হার দিয়ে করবা, আবার আয়ুষ্কাল দিয়ে ভাগ করে করতে পারবা। এখানে যেহেতু অবচয়ের হার নাই, আমরা টেকনিক্যালি হারটা বের করে নেব। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করতে হয় 100কে আমাদের বছর, যত বছরের অঙ্ক তত বছর দিয়ে ভাগ করব। তো আয়ুষ্কাল মানে বছর, এই যে 10 বছরের অঙ্ক করবো সেজন্য 10 দিয়ে ভাগ করেছি, তাহলে কত হয় 10, এটাই হচ্ছে পার্সেন্ট, এর সাথে পার্সেন্টেজ দিবা, মানে 100 × 10%। এখানে যদি 5 বছর হতো তাহলে 100কে 5 দিয়ে ভাগ করতাম, 20% হতো। এখানে যদি 20 বছর হতো তাহলে 100কে 20 দিয়ে ভাগ করে 5% হতো। অর্থাৎ বছর কম হলে অবচয় বেশি হবে, বছর বেশি হলে অবচয় কম হবে। তাহলে এক্ষেত্রে অবচয়ের হার কত পার্সেন্ট? 10%। আর এক্ষেত্রে অবচয় ধরবা কিসের উপর? সবসময় অবচয়যোগ্য মূল্যের উপর। অর্থাৎ এক্ষেত্রে মেশিনের দাম 5,50,000, খেয়াল করবা। কিন্তু অবচয় কি আমি 5,50,000 উপর ধরতে পারবো? পারবো না, কারণ এখান থেকে আমার ভগ্নাবশেষ মূল্যটা 50,000 বাদ দিয়ে দিতে হবে। সেটার উপর আমার বাকি যে 5 লাখ টাকা, এটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য, এটার উপর অবচয় ধরতে হবে। তো এটার অবচয় কত পার্সেন্ট? 10%। এখন 10% বললে কত আসবে? 50,000। এটা তো 1 বছরের অবচয়। কিন্তু ভাইয়া আমি এখানে কি 1 বছরের অবচয় ধরতে পারবো 20 সালে? কারণ আমার মার্চে মেশিনটা কেনা হয়েছে, মার্চের 1 তারিখ। যেহেতু মার্চের 1 তারিখ হয়েছে, তাহলে মার্চ মাসেও তো ছিল 1 তারিখ হলে ওই মাসটা কাউন্ট করব। তাহলে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাস হয়, অথবা জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দাও, 12 মাস থেকে 10 মাসের অবচয়। সেজন্য আমরা এটাকে 12 দিয়ে ভাগ করব, 1 মাসের পাবো, 10 দিয়ে গুণ করলে 10 মাসের অবচয় পাবো। বুঝতে পেরেছো কিনা? তাহলে 10 মাসের অবচয় কত হবে আমরা জাস্ট এখানে জানি। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অবচয়টা পেয়ে যাব। তাহলে 2020 সালের অবচয় কত হবে আমরা একটু দেখি। 20 সালের অবচয় হবে, একটু দেখো, 41,000। আমাদের 50,000 কিন্তু অবচয় হচ্ছে না। কেন হচ্ছে না ভাইয়া? 50,000 হবে কিভাবে? কারণ আমার এই 50,000কে আমি কি করব? 12 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করব, 10 মাসের অবচয়, অর্থাৎ 41,467। এটা হচ্ছে অবচয়। তো আমাদের প্রথম জাবেদা কি হবে? মার্চের 1 তারিখে মেশিন কিনেছে, মেশিন ডেবিট, নগদান অথবা ব্যাংক ক্রেডিট কত? 5,50,000। মেশিন ক্রয় করেছি আমি 50,000, কিন্তু এটার সাথে পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় দুইটা যোগ করে একটা মূল টাকার জন্য আমাদের জাবেদা করতে হবে। এটা মেশিন ক্রয়ের জাবেদা। এবার মনে রাখবা, অবচয় ধরবো আমরা বছরের শেষে, সেজন্য ডিসেম্বর 31 তারিখে আমরা জাবেদা দিব। অবচয় ধার্যের জন্য জাবেদা কি? আমরা বলেছি অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। আর অবচয় বন্ধের জন্য জাবেদা কি? আয় শতাংশ বা আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। এই দুইটা জাবেদা ফিক্সড। তাহলে এই যে 20 সালের জাবেদা করছি, তাহলে আমরা মেশিন ক্রয়ের জন্য এত টাকা দিলাম, অবচয়ের জন্য যে জাবেদা দিব, অবচয় বন্ধের জন্য একই জাবেদা। এখানে 41,667 আসছে কিভাবে? ওই যে আমাদের মার্চ মাস থেকে হয়েছে, সেই জন্য। ভুলাও, আগে ডেট দেখবে, এরপরে জাবেদা দিবা। তাহলে এখন 20 সালের জাবেদা গিয়েছে, আমাকে বলছে 20 সাল এবং 21 সাল। এখন তোমরা বলো ভাই, 21 সালের জন্য জাবেদা কয়টা হবে? জাস্ট 2টা জাবেদা। তবে 21 সালে, এটা যেহেতু সরলরৈখিক পদ্ধতি, 20 সালে অবচয় যা হবে 21 সালেও তা হবে। কিন্তু 20 সালে তো আমি 1 বছরের অবচয় নিতে পারিনি, আমি 10 মাসের অবচয় দিছি। কেন? কারণ মার্চে কিনেছে। ভাই 21 সালে কি আর মেশিনটা কিনছে? কিনে নাই। এটা তো আগের বছরে মার্চে কিনুক, সেপ্টেম্বরে কিনুক, আগের বছরের অবস্থা আগের বছর শেষ। এই 21 সালে অবস্থা হবে একবারই, জানুয়ারি থেকে ডিসেম্বর। তার মানে 21 সালের অবস্থা কত হবে? পুরো 1 বছরের অবস্থা। তো 1 বছরের অবস্থা কত? 50,000 আমরা জানি, কারণ আমরা 5 লাখকে 10% করলে 50,000। সো 21 সালের জন্য অবচয় জাবেদা হবে কয়টা? 2টা জাবেদা হবে। কত কি কি? অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট, আবার আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। কত টাকা? 50,000 টাকার জন্য। অনেক স্টুডেন্ট বলে স্যার সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সবসময় এক থাকে, এখানে আলাদা কেন? আলাদা না ভাই, এখানেও এক। জাস্ট আগের অঙ্কটাতে যেটা ছিল, এখানে আমাদের পুরো 1 বছরের অবচয়টা নিতে পারি না বিধায় এখানে আর ওখানে পার্থক্য, অন্য কিছু না। তাহলে আমরা জাবেদা সাবটারটা বুঝতে পেরেছি কিনা বলো তো? জাবেদা তো কমন, একই জাবেদা প্রত্যেকটা জায়গায় হবে। সরলরৈখিক বলো, ক্রমহ্রাসমান জের বলো, উৎপাদন একক বলো বা বর্ষের সংখ্যা বলো, জাবেদা প্রায় এক। সম্পদ কেনার জন্য একটা, অবচয়ের জন্য 2টা। শেষ। খুব সিম্পল একটা অঙ্ক, অনেক মজার একটা অঙ্ক। এখন দেখো বলছে 2020 সালে এবং 21 সালে বিশদায় বিবরণী। এটা দেখে অনেকে ভয় পায়, বা 1 সেকেন্ডের অঙ্ক। বিশদায় বিবরণী মানে আর্থিক অবস্থার বিরুদ্ধে মেশিনের উপস্থাপন দেখো। ভাই বিশদায় বিবরণীতে কি যাবে? ওই যে বললাম শুধু অবচয়টা যাবে। তো 20 সালের অবচয় কত ভাই? 20 সালের অবচয় হচ্ছে 41,600 কত, আর 21 সালের অবচয় কত? 50,000। এই দুইটা জাস্ট বিশদায় বিবরণীতে লিখে দিবা, কিচ্ছু না, কিচ্ছু না, জাস্ট এই দুইটা লিখে দিবা। এই যে 20 সালের অবচয় পরিচালনা ব্যয় বা পরোক্ষ পরিচালনা ব্যয় যাবে। কিভাবে যাবে? কত টাকা যাবে ভাইয়া? 20 সালের অবচয় হচ্ছে কত? 41,667।
পরিচালন ব্যয় 21 সালের অবস্থায় কত হবে? 50,000। এটাই হচ্ছে বিশদ আয় বিবরণীতে অবস্থায়ের উপস্থাপন। এবার আর্থিক অবস্থার বিবরণীতে করলে কি হবে? কোনো ঝামেলা নাই। 20 সালের যদি আর্থিক অবস্থার বিবরণী করি, আমরা প্রথমে কি লিখবো? এখানে স্থায়ী সম্পদ লিখবো, সম্পদ সমূহ লিখে কি লিখবো? স্থায়ী সম্পদ। আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ লিখবো, লিখে মেশিন ক্রয়, মেশিনের সাথে পরিবহন সংস্থাপন ব্যয় যোগ করছি, 5,50,000 হয়েছে। আর প্রথম বছর যেটা অবচয় সেটাই পঞ্জীভূত অবচয়। তাহলে প্রথম বছর পঞ্জীভূত অবচয় কত? ওই যে প্রথম বছরের অবচয় যেটা 41,000, এটা মাইনাস করলে প্রথম বছর আমরা জেড পাবো। কিন্তু পরের বছর পঞ্জীভূত অবচয় কি হবে? ওই যে প্রথম বছর অবচয় হয়েছে কত? 41,600 কত? 67। পরের বছর আবার অবচয় হয়েছে কত? 50,000। তাহলে 2 বছরের অবচয় যোগ করলে এর পরের বছর 21 সালে মেশিনের মোট মূল্য কিন্তু সেম থাকবে, 5,85,000 থাকবে সবসময়। এখান থেকে পঞ্জীভূত অবচয় বাদ হবে, আগের বছরের যে অবচয় ছিল সেটার সাথে এই বছরের অবচয় যোগ হয়ে পঞ্জীভূত অবচয় বাদ হবে এত টাকা। এটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে মেশিনের উপস্থাপন। মানে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মেশিনটাকে কিভাবে দেখাবো? আমরা জানি সম্পদ থেকে পঞ্জীভূত অবচয় বাদ যায়। আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশের স্থায়ী সম্পদ লিখে আমরা এটা লিখবো, অথবা মেশিন ক্রয় লিখে বা মেশিন লিখে তুমি 5,50,000 ডিরেক্ট লিখে দিবা, আর এখানে ব্র্যাকেটে দেখা দিতে পারো, মানে এটা তো আমরা করেছি। সো এই প্রশ্নটা আমরা খুব সুন্দরভাবে শেষ করলাম যে কিভাবে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করতে পারি। এবার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলি। দেখো, যশোর বোর্ড 2000 কত সালের? 25 সালের প্রশ্ন। এখানে আমাদের মেশিন বিক্রয় সংক্রান্ত একটা অঙ্ক আছে, সেটা করব। নাম্বার প্রশ্ন বলছে বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। খুবই সিম্পল একটা অঙ্ক, অনেক সময় এই জাতীয় প্রশ্ন আসতে পারে, সেজন্য আমরা একটু করাচ্ছি। একটু খেয়াল করো, আমি একটু দ্রুত যাবো এবার। দেখো, এখানে বলছে একটা মেশিন ক্রয় করা হয়েছে 2022 সালের 1 জানুয়ারি, কোনো প্রবলেম নাই, 5,60,000 টাকা দিয়ে, যেটা সংস্থাপন ব্যয় ছিল 60,000। তাহলে মেশিনের টোটাল ক্রয় মূল্য কত? 6,20,000 ভাইয়া, এটা আমরা মাথায় রাখবো, কারণ 5,60,000 হচ্ছে ক্রয় মূল্য, এটার সাথে সংস্থাপন ব্যয়টা যোগ হবে। এবার ভগ্নাবশেষ মূল্য কত? 60,000, এটা বাদ দিতে হবে যেহেতু সরলরৈখিক পদ্ধতি। তাহলে 6,20,000 থেকে আবার যদি 60,000 আমি মাইনাস করে দিই, ঘুরে ফিরে কত থাকবে? 5,60,000ই থাকবে। এটার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য, যেটার উপর আমরা অবচয় ধরবো। অবচয়ের হার নাই, কিন্তু আয়ুষ্কাল আছে, তোমরা তো জানো 100কে 10 দিয়ে ভাগ করলে আমরা অবচয়ের হার পাবো। তো এটার অবচয়ের হার কত? 10%। তাহলে বার্ষিক অবচয় এখানে হবে কত? 56,000। এটা হচ্ছে বার্ষিক অবচয় বের করার সিস্টেম। আমার কিন্তু এখানে চাই না, আমি জাস্ট তোমাদের জন্য বললাম। বলছে 2024 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি এত টাকায় বিক্রি করে হয়। এখন একটা খেয়াল করো, আমার মেশিনটা কিনেছি কত সালে? এটা একটু মাথায় রাখতে হবে। মেশিনটা কিনেছি আমি 2022 সালের 1 জানুয়ারি তারিখ। ওকে, তো 2022 সালের 1 জানুয়ারি তারিখে মেশিন কিনলে আমাদের মেশিনটা 2022 সালে যেহেতু জানুয়ারিতে কিনছি, তাহলে 2022 সালে পুরো বছর ছিল, এটার 1 বছরের অবচয় হবে কত? 56,000। একটু খেয়াল করবা। 2023 সালে কি মেশিনটা থাকবে না? অবশ্যই থাকবে। তো এটা তো সরলরৈখিক পদ্ধতি, যেহেতু আগের বছরও পুরা বছরের 1 বছরের যাবে অবচয় ছিল 56, তাহলে মানে 2023 সালে এটা তো সরলরৈখিক পদ্ধতি, অবচয় সবসময় সমান থাকবে 56। 2024 সালের অবচয় কত হবে? 24 সালে পুরো বছরের অবচয় হতো 56, কিন্তু ভাই 24 সালে 1 অক্টোবর তারিখে মেশিনটা তুমি বিক্রি করে দিছো। তার মানে 1 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস তোমার প্রতিষ্ঠানে এই মেশিনটা ছিল না। তার মানে এই মেশিনটা তোমার প্রতিষ্ঠানে ছিল সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর, মানে 2024 সালে এই 22 এবং 23 সালে পুরো 1 বছর বা 12 মাস ছিল, কিন্তু 24 সালে ভাই 12 মাস ছিল না। 24 মাসে ছিল কি কয় মাস? 9 মাস। সেজন্য 24 সালের অবচয় তোমার বের হবে কত ভাইয়া? 24 সালের অবচয় বের হবে 56,000, তো 1 বছরের, এটাকে 12 দিয়ে ভাগ করবা, কত? 9 দিয়ে গুণ করবা, তাহলে 24 সালের অবচয় পাবা। তাহলে 56 2 বছরে পাবো। এখন আমি 24 সালের অবচয়টা এইভাবে বের করে নিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে, খেয়াল করো, আমি যদি অবচয়, পঞ্জীভূত অবচয় বের করতে চাই, আমার একটু দেখাবো আমি তোমাদেরকে। এই যে 2000 কত সাল? একটু খেয়াল করো, 2021 সাল, সরি 2022 সালে আমার অবচয় কত হয়েছে? 56,000। 23 সালে অবচয় কত হয়েছে ভাইয়া? 56,000। বুঝিও 24 সালে কি আমার 56,000 অবচয় ধরতে পারবো? যেহেতু 56,000কে আমি কি করব, তখন 56,000কে ভাই আমি 12 দিয়ে ভাগ করব, 9 দিয়ে গুণ করব, তাহলে আমার আসবে 42,000।
কারণ এটা তো আমার অক্টোবর পর্যন্ত ছিল। এই 3টা অবচয় যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এখন এই 3টা অবচয় যোগ করো, তাহলে পুঞ্জীভূত অবচয় কত হয়? 56 কত? 1,12,000। 1,12,000 সাথে 52 যোগ করলে কত, 42 যোগ করলে কত হয়? 1,54,000। এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এটা কেন বের করতেছি এটা কিন্তু প্রশ্নে আমাকে চায় নাই, বাট আমি এটা করতেছি, একটা রিজন আছে। রিজনটা আমি তোমাদেরকে একটু দেখাবো, একটু খেয়াল করো। আমাকে ক নাম্বার প্রশ্নে কি বলেছে? মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে বলেছে। এই যে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। তো মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে হলে আমাকে কি করতে হয়? মেশিনের যে টোটাল ক্রয় মূল্য, ভাইয়া মেশিনের টোটাল ক্রয় মূল্য কত? 5,60,000 আর সংস্থাপন ব্যয় 60, টোটাল 7,20,000 টাকা। এই মেশিনের ক্রয় মূল্য খেয়াল করবা, ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে দেব, পুঞ্জীভূত অবচয়। তাহলে কি পাবো? বহিমূল্য পাবো। তাহলে আমরা শুরুতে মেশিনের বহিমূল্য বের করব বা পুস্তক মূল্য বের করব। তাহলে বহিমূল্য সমান কি ভাইয়া? একটা মেশিন আমি যত টাকা ধরে কিনেছি সেটা থেকে এই মেশিনের পিছনে যত অবচয় হয়েছে সকল অবচয় যোগ করে বাদ দিয়ে দেব। মনে করো আমি এই কলমটা কিনেছি 10 টাকা দিয়ে। তো এই কলমটা এখন যদি আমি মনে করো মানে 1 মাস ব্যবহার করি, ধরো এটা 6 টাকার কালি শেষ হয়ে গেছে, তাহলে এটার বর্তমান দাম কত আছে? কত টাকার কালি আছে? 4 টাকা। এটাই হচ্ছে আমার বহিমূল্য বা পুস্তক মূল্য, যেটা বর্তমান বাজার মূল্য। এখন এই 4 টাকার কলমটা আমি 6 টাকা বিক্রি করলেও আমার লাভ। তার মানে বিক্রয় এর সাথে আমরা সবসময় বহিমূল্যের তুলনা করে লাভ বা ক্ষতি বের করব, সেজন্য এটা বের করেছি। তাহলে আমাদের এখানে যে এই যে বহিমূল্য আমরা বের করেছি, বহিমূল্য কিভাবে বের করব? ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় দেব। এখন ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়, তাহলে পুঞ্জীভূত অবচয় কিভাবে পাবো? ওই যে আমরা বলেছি যে আমার কত সাল? 22 সালে অবচয় হয়েছে ভাই 56, 23 সালে হয়েছে 56, আর 24 সালে হয়েছে ভাই 42। তাহলে 3টা যোগ করে আমরা কত পেয়েছি? 1,54,000। তো এখান থেকে আমি কি করেছি? 1,54,000 মাইনাস করে দিয়েছি। 1,54,000 যখন আমি মাইনাস করে দিব তখন আমার কত আসবে? 7 লাখ কত? 20 থেকে 1,54,000 মাইনাস করলে আমার একটা অ্যামাউন্ট আসবে। এটার সাথে আমার বিক্রয় মূল্যের তুলনা করব। বিক্রয় মূল্য যদি এটার চেয়ে বেশি হয় তাহলে আমার মুনাফা হবে, কম হলে ক্ষতি হবে। এটাই আমাদের ক নাম্বার প্রশ্নের ধারণা। একটু দেখো আমরা কিভাবে করেছি। আমার মেশিনের পুস্তক মূল্য, আমার মেশিনের ক্রয় মূল্য ছিল ভাইয়া কত? 6,20,000। ওকে, একটু খেয়াল করবা, এখানে একটু ভুল আছে। এখানে 7 লাখ কত? 6,20,000 হবে না তো। আমার মেশিনের ক্রয় মূল্য হবে টোটাল, সরি ঠিক আছে, 5,60,000। সরি আমাদের একটু ব্যাকে যাইতে হবে। আমাদের এখানে তো 5 লাখ কত আছে? 60। এটা 5,60,000-এর সাথে 60 যোগ করলে 6,20,000। আমি 7,20,000 কেন বললাম? ঠিকই আছে। তাহলে মেশিনের ক্রয় মূল্য কত? 6,20,000। এখান থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দিয়েছি। আর 56,000কে 2.75 দিয়ে করেছে বছর ধরে। আমরা কিভাবে করেছি? 56,000 প্রথম বছরের, মানে 22 সাল, 23 সালের কত ভাইয়া? 56,000। 24 সালে এটা 9 মাসের অবচয় কত ছিল? 42,000। একই কথা, এই 3টা অবচয় হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় হলো টোটাল কত? 1,54,000। তাহলে 6,20,000 থেকে 1,54,000 মাইনাস করলে আমার এই মেশিনের বহিমূল্য বা পুস্তক মূল্য বা বুক ভ্যালু বা যেটাকে আমরা বলি অবশিষ্ট মূল্য, এটা পেয়ে যাব। এখন ভাই আমার মেশিনের অ্যাকচুয়াল দাম হচ্ছে কত? বর্তমানে 4,66,000। এখন বলছে মেশিনটা তুমি বিক্রি করেছ মাত্র 4,60,000 টাকায়। তাহলে 4,66,000 টাকার মেশিন যদি 4,60,000 টাকায় বিক্রি করো, তার মানে তোমার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে, কারণ মার্কেট ভ্যালু আছে তোমার 4,66,000। দ্যাটস ওয়াই এখানে তোমার 6,000 টাকা কি হবে? ক্ষতি। এভাবে আমরা ক নাম্বারটা বের করে নেব। এখন এই যে বিক্রয়জনিত ক্ষতি বের করেছ, এটা সিস্টেমটা কি আবারও বলে দিচ্ছি। মেশিনের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিব, তাহলে বহিমূল্য পাবো। সেটার সাথে আমার মার্কেট প্রাইস বা বিক্রয় মূল্য তুলনা করলে আমরা লাভ বা ক্ষতি পাবো। এখন আসো, এই লেনদেন থেকে আমরা অনেক সময় জাবেদা দিতে পারবো। অর্থাৎ যদি আমাদের জাবেদা দিতে বলে তখন আমাদের জাবেদা কি হবে? ভাই মেশিন বিক্রি করেছো কত টাকায়? 4,60,000 টাকায়। তাহলে নগদান ডেবিট লিখবা। যদিও এখানে জাবেদা চায় নাই, আমি জাস্ট দেখাই দিচ্ছি 4,60,000। এরপরে মেশিনের অ্যাকচুয়ালি দাম কত ছিল তোমার? মেশিনের দামটা ক্রেডিট করে দিবা। 4,66,000 এটা ক্রেডিট করে দিবা। এখন আসো, মেশিন বিক্রি করতে তোমার ক্ষতি হয়েছে কত? 6,000। তাহলে মেশিন বিক্রয়জনিত ক্ষতি ডেবিট। আর যদি লাভ হতো তাহলে কি হতো?
ক্রেডিট হতো, তাহলে মেশিন বিক্রিজনিত ক্ষতি ডেবিট কত ৬,০০০। আর এটার পিছনে পঞ্জীভূত অবসর কত ছিল, পঞ্জীভূত অবসর এটাকে ডেবিট করো, পঞ্জীভূত অবসর ডেবিট হচ্ছে কত টোটাল ১,৫৪,০০০। আর মেশিনের অ্যাকচুয়ালি দাম ছিল কত, প্রকৃত মূল্য ছিল কত, ক্রয় মূল্য ছিল ৬,২০,০০০, মেশিন ক্রেডিট ৬,২০,০০০। দেখো ডেবিটের যে তিনটা হিসাব আছে, যদিও এখানে প্রশ্নে চাই নাই, এই তিনটা যোগ করলে তোমার আবার ক্রেডিটের ৬,২০,০০০ সমান হবে। এভাবে আমরা জাবেদাটা করে নেব। তো আমাদের এখানে ক নাম্বার প্রশ্নটা আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম, মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি কিভাবে বের করতে হয়। এখন বলছে 2024 সালের জাবেদা দিতে। অলরেডি 2024 সালে তো আমি আর মেশিন কিনি নেই, আমি কি করেছি মেশিন বিক্রি করেছি। তো মেশিন বিক্রয়ের জন্য জাবেদাটা আমরা অলরেডি দেখে ফেলছি। তারপরে আরেকটা কাহিনী আছে এখানে, সেটা আমি একটু তোমাদেরকে দেখাবো। দেখো মেশিন বিক্রয়জনিত ক্ষতির জন্য আমরা কি জাবেদা দিচ্ছি, মেশিন বিক্রিজনিত ক্ষতির জন্য আমরা জাবেদা দিচ্ছি এই যে নগদান ডেবিট 4,60,000 টাকা বিক্রি করেছি, পঞ্জীভূত অবসর ডেবিট 1,54,000 টাকা, আর বিক্রয়জনিত ক্ষতি ডেবিট একটু আগে করাইছি কিন্তু এটা 6,000, আর মেশিন টোটাল চলে যাচ্ছে 6,20,000। এভাবে আমাদের জাবেদাটা দিতে হবে। এখন কথা হচ্ছে ভাই মেশিনটা বিক্রি করেছো কখন, এই বিক্রয়জনিত ক্ষতি বিক্রি করেছো তুমি কয় তারিখ, আমাদের এখানে প্রশ্নে আছে। আমরা যদি একটু থিঙ্কিং করি, মেশিনটা বিক্রি করেছি ভাই আমি 1 অক্টোবর। তো এর আগ পর্যন্ত, অক্টোবরের আগ পর্যন্ত 30 সেপ্টেম্বর পর্যন্ত আমার এই মেশিনটা ছিল। তো তাহলে 24 সালে যদি জাবেদা দিতে হবে, তো 24 সালের আমার জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই 10 মাসে কি আমার প্রতিষ্ঠানের মেশিনের অবচয় হয় নাই, হয়েছে। তাহলে 24 সালের জন্য আমার ওই যে কত টাকা অবচয় হয়েছে মনে আছে কিনা, আমার ওই যে 42,000 টাকা অবচয় হয়েছে, সেটার জন্য জাবেদা দিব। তো অবচয়ের জন্য জাবেদা কি হয়, অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। দ্যাটস ওয়াই আমার এখানে আরেকটা জাবেদা হবে 24 সালের 1 মার্চ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। আর এটা হচ্ছে আমাদের অক্টোবরের 1, এটা হচ্ছে অক্টোবরের 1 তারিখ, যদিও এখানে লেখা হয় নাই। সো এটার জন্য আমরা জাবেদা দিব এটা। আর এই 24 সালের যে 9 মাস ছিল, 9 মাসের জন্য অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট 42,000 টাকার জন্য জাবেদা। আর বছর শেষে অবচয়টাকে আমরা টোটাল কি করে দিব, বন্ধ করে দিব। তাহলে এই অবচয় কত ছিল, এই যে 42,000। আর এখানে এই যে আমাদের নতুন করে পঞ্জীভূত অবচয় যে আমাদের হয়েছে, এখানে আবার এই যে দেখো বিক্রয়জনিত ক্ষতি যেটা, এই ক্ষতিটা আমাদের একটা ব্যয়। তো আমরা সমাপনী দাখিলা যদি দিই, তখন আমরা এই ব্যয়ের জন্য আমরা আরেকটা 6,000 টাকা করে টোটাল 42 আর 6 টোটাল 48,000 জন্য জাবেদা দিতে পারি। তাহলে আমার জাবেদা কি হচ্ছে, অবচয় ডেবিট, এখানে অবচয় হয়ে যাবে ক্রেডিট। আর বিক্রয়জনিত ক্ষতি কি হয়, ডেবিট, এখানে জাবেদায় হয়ে যাবে ক্রেডিট। কারণ কি আমরা সবাই জানি সমাপনী দাখিলাতে আমাদের প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়গুলাকে কি করতে হয়, বন্ধ করতে হয়। আর আমরা সবাই জানি আয় ব্যয় বন্ধ করতে হলে সেগুলোকে বিপরীত করতে হয়। যেহেতু আমাদের অবচয় ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, তো জাবেদা এখন উল্টো হয়ে যাবে ক্রেডিট। আর এগুলা আয় বিবরণী ডেবিট পাশে বসে, সেজন্য আয় বিবরণী ডেবিট। এই হচ্ছে আমাদের টোটাল জাবেদা। আশা করি এই জাতীয় অঙ্ক আমরা আসলে পারবো। এখন গ নাম্বার যে প্রশ্ন বলছে 2022 সাল থেকে 24 সাল পর্যন্ত অবচয় হিসাব এবং অবচয় সঞ্চিতি মানে পঞ্জীভূত অবচয় হিসাব। তো হিসাব মানে ভাইয়া খতিয়ান। তো আমরা জানি 22 সালের অবচয় কত, 22 সালের অবচয় হচ্ছে 56,000। 23 সালের অবচয় কত, 23 সালের অবচয় 56,000। 24 সালের অবচয় কত, 24 সালের অবচয় হয়েছে কত, এখানে 42,000। ওকে, এরপরে তো আমরা এটা বিক্রি করে দিয়েছি, আর অবচয় নাই। তাহলে এই প্রত্যেকটা বছর অবচয়ের জন্য আমরা একটা খতিয়ান করব। তা খতিয়ানের সিস্টেমটা আমরা একটু দেখাই, খতিয়ান কিভাবে করব। ওকে, আমরা এই জায়গাতে যদি চলে আসি, আমি একটু এগুলা মুছে দিচ্ছি। আমরা এখানে অবচয়গুলো আগেই লিখে রাখছি, তোমাদের সুবিধাটা দেখো। তাহলে আমাদের 2022 সালের অবচয়ের জাবেদা কি হবে, এই যে 2022 সালে যদি আমরা চিন্তা করতে চাই, অবচয় কত, 56,000। তো আমাদের অবচয়ের জাবেদায় আমরা যদি জাবেদা করি কি হয়, অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট। আর অবচয়ের জাবেদা সবসময় বছরের শেষে দিতে হয়, বা আমাদের যখন আয় বিবরণী জাবেদা দিব সেটাও শেষে। তো অবচয় জাবেদা কি হয়, ডেবিট। আমরা যেহেতু অবচয়ের খতিয়ান করতেছি, অবচয় জাবেদায় যদি ডেবিট হয় টাকা ডেবিটে লিখবো, তাহলে অবচয় ডেবিট, সেজন্য খতিয়ানের টাকাটা ডেবিট পাশে লিখবো। আর অবচয় ডেবিট বিপরীতে কি আছে, পঞ্জীভূত অবচয় বিবরণে সব সময় তার বিপরীত হিসাবটা নাম লিখতে হয়। তাহলে 22 সালের ডিসেম্বর 31-এ আমাদের প্রথম অবচয় ডেবিট হচ্ছে। এরপরে 22 সালে আর অবচয়ের জন্য আরেকটা জাবেদা হয়েছে, সেখানে জাবেদা কি ছিল, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। এবার অবচয় কি হচ্ছে,
আবারও 22 সালের ডিসেম্বর 31 তারিখে অবশ্যই ক্রেডিট হচ্ছে, সেজন্য এবার ক্রেডিট পাশে টাকা লিখব। এখানে বিপরীত দাখিলা কি, আয় বিবরণী, সেজন্য আয় বিবরণী লিখব। সো প্রথমে যেহেতু ডেবিটে বসছে, প্রথমে যে টাকার ঘরে বসবে ব্যালেন্সে গিয়ে সেখানে চলে যাবে, যেহেতু ডেবিটে বসছে এখানে ডেবিটে চলে যাবে, যদি ক্রেডিটে বসতো এখানে ক্রেডিটে চলে যাইতো। সো আমাদের ডেবিট টাকাটা ডেবিট জেরে চলে যাবে। এখন প্রথমে যদি ডেবিট জেরে হয়, মাথায় রাখবা আমরা এর আগেও বলেছি এই কথাটা, জেরের সাথে মিলে গেলে যোগ, না মিললে বিয়োগ। অর্থাৎ ডেবিটের সাথে ডেবিট কি হবে, যোগ হবে, ক্রেডিটের সাথে ক্রেডিট কি হবে, যোগ হবে। এর বিপরীত হলে, অর্থাৎ ডেবিটের সাথে যদি ক্রেডিট হয় অথবা ক্রেডিটের সাথে যদি ডেবিট হয় তাহলে বিয়োগ হবে, অর্থাৎ না মিললেই বিয়োগ। তো এখানে আমাদের প্রথমে ছিল ডেবিটে, ডেবিটে এখানে এসে আবার ক্রেডিটে বসছে, তাহলে 56 থেকে 56 এখন মাইনাস হয়ে যাবে, ব্যালেন্স জিরো, সেজন্য এটা নীল থাকবে। অর্থাৎ আমাদের 22 সালে যখন হিসাব ক্লোজ করব অবসর ব্যালেন্স থাকবে না, আর অবসর ব্যালেন্স থাকেও না, কারণ আমরা তো বছর শেষে এটাকে বন্ধ করে দিই, ব্যালেন্স থাকবে কিভাবে। ওকে, ঠিক একইভাবে 23 সালের একই রকম, আমাদের 23 সালেরও অবসর, প্রথমে অবসর জেরে চলে যাবে, আবার আয় সারাংশ ক্রেডিট হবে, এখানে ব্যালেন্স থাকবে না, সেম। এরপরে 24 সালে অবসর একই রকমভাবে। তাহলে এই যে অবসরের খতিয়ানে কখনো ব্যালেন্স থাকবে না, ব্যালেন্স কি থাকবে, নীল থাকবে, কারণ জাবেদায় একবার অবসর ডেবিট হয় আবার ক্রেডিট হয়। ওকে, এবার পঞ্জীভূত অবসরে কিন্তু অবসরটা ক্রমান্বয়ে বাড়বে, যেটা আমরা অলরেডি যোগ করে দেখিয়ে দিয়েছি, এটা তোমরা পারবা। প্রথম বছর আমাদের 22 সালে যখন আমরা জাবেদা দিয়েছি, 22 সালের প্রথম জাবেদা কি দিয়েছি, 22 সালে 31শে ডিসেম্বর জাবেদা দিয়েছি, অবসর ডেবিট, পঞ্জীভূত অবসর ক্রেডিট। তো পঞ্জীভূত অবসর খতিয়ান করতেছ, তাহলে পঞ্জীভূত অবসর জাবেদা কি আছে দেখো, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, অবসর ডেবিট, পঞ্জীভূত অবসর ক্রেডিট। তো পঞ্জীভূত অবসর ক্রেডিট মানে কি ভাই, জাবেদা অনুসারে টাকা লিখবো, টাকাটা কোথায় লিখবো, ক্রেডিটে, কারণ পঞ্জীভূত অবসর ক্রেডিটে আছে, যার খতিয়ান করবা সে জাবেদা যেই পাশে টাকা সেই পাশে লিখবো। সো পঞ্জীভূত অবসর ক্রেডিট মানে টাকা ক্রেডিটে। বিপরীতে কি আছে, অবসর, বিবরণে তার নাম লিখবো। তো প্রথমটা যদি ক্রেডিট জেরে যায়, ক্রেডিটটা ঘরে বসে, তাহলে যাবে কোথায়, ক্রেডিট জেরে। ঠিক 22 সালে তো আর জাবেদা নাই, 23 সালে একই রকমভাবে একই জাবেদা, অবসর ডেবিট, পঞ্জীভূত অবসর ক্রেডিট, তাহলে সেম একইভাবে 23 সালেও পঞ্জীভূত অবসর ক্রেডিট পাশে চলে যাবে, অবসর হিসাব নামে। 24 সালেও পঞ্জীভূত অবসর, তবে 42,000, এই যে 42,000 এখানে চলে যাবে কি নামে, অবসর হিসাব নামে। এই প্রথমবার 56,000, তো 56,000 বসবে ক্রেডিটে। এই যে ক্রেডিটে বসছে, উদ্বৃত্ত লাগবে না, এখানে আমরা লিখছি যদিও, পরের বার আবার ক্রেডিটে বসছে, তো ক্রেডিট আর ক্রেডিট আমি বলছি জেরের সাথে মিলে গেলে কি হবে ভাই, যোগ হবে। তাহলে 56 সাথে এই 56 যোগ হলে কত হয়, 1,12,000। আবার পরের বারে 1,12,000 সাথে আবার 42 যোগ হবে, কারণ ক্রেডিটের সাথে আবারও ক্রেডিট হয়েছে। সো 1,12,000 সাথে 42 যোগ করলে 1,54,000 হবে। এটা হচ্ছে পঞ্জীভূত অবসরের খতিয়ান। অর্থাৎ পঞ্জীভূত অবসর হচ্ছে অবসর ক্রমান্বয়ে যোগ হয়ে হয়ে যে তহবিল গঠিত হয় সেটা, সেজন্য এটা সবসময় কি হবে, বাড়বে। তো আমরা মোটামুটি 2টা অঙ্ক শেষ করে ফেললাম। আমরা এখন এই প্রশ্নটা একটু জটিল প্রশ্ন ছিল, অনেকে এই জাতীয় প্রশ্নে ভুল করে, আমি সেজন্য এটাকে একটু বিস্তারিত করেছি। আজকে আমরা আমাদের লাস্ট অঙ্ক যেটা, এটা করাবো, আর এই একটা অঙ্ক করানোর মাধ্যমে তোমরা অবশ্যই যত ধরনের প্রবলেম আছে সব সমাধান হয়ে যাবে। এখন আসো আমাদের এই প্রশ্নে কি বলেছে দেখো, এই প্রশ্নে আমাদের এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। কি পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতির নিয়মটা কি, এখানে সবসময় মাথায় রাখবা এই পদ্ধতিটা অন্যান্য সকল পদ্ধতির চেয়ে আলাদা। এই পদ্ধতিতে আমাদের সম্পদের ক্রয় মূল্যের উপর অবশ্যই ধরতে হয়, যেখানে ভগ্নাবশেষ মূল্যকে আমরা বিবেচনা করব না। এতক্ষণ আমরা অবশ্যই ধরেছি কিভাবে, সম্পদের ক্রয় মূল্য থেকে কি করেছি, ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়েছি, কিন্তু এই অঙ্কে এই ভগ্নাবশেষ মূল্যটাকে আমরা কাউন্টই করব না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এতক্ষণ আমাদের যদি অবচয়ের হার না থাকতো, আমরা অবচয় কিভাবে বের করতাম, আমরা বলেছি আমাদের যত বছরের অঙ্ক, কত বছরের অঙ্ক, এই যে এখানে কি আছে, আয়ুষ্কাল কত বছর, 4 বছর। তো আমরা বলেছি আমরা তো 100কে ভিত্তি ধরবো, ধরে যত বছরের অঙ্ক তত দিয়ে ভাগ করলে আমরা অবচয়ের হার পাবো। তো 100কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 25% হয়। তো এই 25% হতো সরল রৈখিক। অবচয় ক্রমহ্রাসমান জেরও সেম ভাবে ধরবো, তবে সরল রৈখিকের কি করব, 2 গুণ করে দিব, সেজন্য এটাকে অনেকে দ্বিগুণ ক্রমহ্রাসমান বলে। তার মানে সরল রৈখিক হলে এখানে এরপরে আমরা পার্সেন্টেজ দিব, তার মানে কি হচ্ছে, এখানে 100কে 4 দিয়ে ভাগ করলে 25 হতো, এটাকে
এখন দ্বিগুণ হয়ে গেলে কত হবে 50, অর্থাৎ এখানে অবচয়ের হার হবে কত পার্সেন্ট 50%। সরলরৈখিক হলে হতো কত 22 কিস্তি হলে হতো 25%। ক্রমহ্রাসমান জেরের কারণে এখানে হবে কত 50%। ওকে, এবার আমরা তাহলে এই বিষয়টা বুঝে গেলাম যে অবচয় কিভাবে ধরতে হবে, আমরা এই বিষয়টা একটু বুঝে গেলাম। এখন আসো আমাদের ক নাম্বার প্রশ্ন যেটা বলছে সেটা কি বলছে, 4 বছরের অবচয় দেখি অবচয় সারণী বা তালিকা। তো অবচয় সারণী বা তালিকা কিভাবে প্রস্তুত করতে হবে, এটার জন্য একটা ছক করবো সুন্দর করে। এই ছকের মাধ্যমে আমরা অবচয়ের তালিকাটা তৈরি করে ফেলবো। একটু আসো আমরা প্রথমে অবচয়ের সারণী বা তালিকাটা কিভাবে দেখব। আমাদের প্রথমে হচ্ছে বছর বা সাল থাকবে, সম্পদের প্রারম্ভিক মূল্য থাকবে, এখানে গণনা কার্য এটা না দিলেও চলবে, আমি তোমাদের বোঝার জন্য এটা দিয়েছি। এরপরে অবচয় বের করবো কিভাবে, পঞ্জীভূত অবচয় এটাও না দিলেও চলবে, আর সমাপনী মূল্য, এভাবে আমরা ছকটা করব। এখন আমরা একটু দেখি আমাদের এখানে সম্পদের টোটাল ক্রয় মূল্য ছিল কত, যে 2023 সালের 1 জুলাইতে, দেখো জুলাইতে কিনেছে, আর অঙ্ক শেষ হয় আমাদের সাধারণত ডিসেম্বর মাসে। তো 1 জুলাইতে 10 লাখ টাকা মূল্যের একটা মেশিন কিনেছে, যার 15% ভ্যাট প্রদান করা হয়। তাহলে এই মেশিন ক্রয়ের সাথে, আমি বলছি সম্পদ ক্রয়ের সাথে আনুষঙ্গিক যত খরচ থাকবে সবই কি করতে হবে, যোগ করতে হবে সম্পদের মূল্য নির্ধারণ করতে। তাহলে মেশিনের 10 লাখ টাকা কিনে যদি তুমি এটার উপর 15% ভ্যাট দাও, তাহলে এটার ভ্যাট হবে কত 1.5 লাখ টাকা। তাহলে সম্পদ কিনেছো 10 লাখ টাকার, ভ্যাট দিয়েছো আরো 1.5 লক্ষ টাকা। একটু খেয়াল করো, এরপরে মেশিনটা আনতে তোমার আরো খরচ হয়েছে 10,000 টাকা। আর কি খরচ আছে, এরপর এটা সংস্থাপন ব্যয় হয়েছে আরো 15,000 টাকা। এই সকল খরচ আমরা কি করব, যোগ করে মেশিনের মোট মূল্য নির্ধারণ করব। তাহলে মেশিনের মোট মূল্য কিন্তু এখানে 10 লাখ না, কত লাখ, 10 লাখ আর 11 লাখ 50, 60, 11 লাখ 75,000। টোটাল মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 11,75,000 টাকা। এটা আমাদের বের করে নিতে হবে। আর এখান থেকে কিন্তু আমি ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে পারবো না, কারণ এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি। সরলরৈখিক হলে এখান থেকে আমরা কি করতাম, ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বাকি টাকার উপর অবচয় ধরতাম। আর ক্রমহ্রাসমান জেরে এই 11,75,000 টাকার উপরই অবচয় ধরবো। তবে কত পার্সেন্ট অবচয় ধরবো, যেহেতু এখানে 4 বছর আছে, তার মানে আমি কি বলেছি, 100কে আমি 4 দিয়ে ভাগ করব, করে 2 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করবো, অর্থাৎ কত পার্সেন্ট হবে 50%। ওকে, এভাবে আমরা অবচয় ধরবো। তাহলে সম্পদের দাম হচ্ছে কত 11,75,000, এটার উপর 50% ধরে কাজটা শুরু করবো। তো আসো আমাদের 2023 সালে, এটা কিন্তু জুলাইতে কিনেছি, একটু খেয়াল করবা। তাহলে 11,75,000, এটার কত পার্সেন্ট অবচয়, 50% অবচয়। এখন যেহেতু জুলাইতে কিনেছি, এটা তো 1 বছর বা 12 মাসের অবচয় নিতে পারবো না। তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হিসেব করলে কয় মাসের অবচয় হবে, 6 মাসের। জাস্ট 2 দিয়ে ভাগ করো, অথবা 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করো, তাহলে এটার অবচয় হয় 2,93,750। তাহলে এই যে 2,93,750 হয়, খেয়াল করবা। তাহলে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমাদের সম্পদের মূল্য ছিল 11,75,000, এটার অবচয় হয়ে যাচ্ছে 2,93,750। তাহলে এটার অ্যাকচুয়াল মূল্য, সমাপনী মূল্য বের করবা কিভাবে, আমরা লিখেছি এই যে 2 থেকে আমরা কি করব, এই 4 মাইনাস করব, অর্থাৎ আমার সম্পদের প্রারম্ভিক মূল্য থেকে এটার অবচয়টা মাইনাস করলে আমরা সমাপনী মূল্যটা পাবো। তাহলে 11,75,000 থেকে আমি 2,93,000 কত 750 মাইনাস করব, আমার সমাপনী মূল্য হবে 8,81,250। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছর যে টাকাটা সমাপনী মূল্য হবে, ঠিক পরের বছর 1 তারিখে গিয়ে সেটাই প্রারম্ভিক মূল্য। অর্থাৎ 2023 সালের সমাপনী মূল্য কত ছিল, 8,81,250, এটাই 24 সালের শুরুতে এসে প্রারম্ভিক মূল্য। আবার এই 24 সালে কত হয়েছে প্রারম্ভিক মূল্য, 8,81,250। এটার উপর পুরো 1 বছরের অবস্থা, কারণ এটা কিন্তু 24 সালের জানুয়ারি থেকে ছিল, যদিও 23 সালে এটা জুলাইতে ছিল, বাট 24 সালে তো মেশিনটা জানুয়ারি থেকে, সেজন্য পুরো 50% অবস্থা, মানে অর্ধেক অবস্থা হবে 4 লাখ কত 40,625। এবার কি করব, এই 4,40,625 আবার এই 8,81,250 থেকে বাদ দিয়ে এই বছরের সমাপনী মূল্য পাব। ঠিক এই বছরের সমাপনী মূল্যটা ঠিক 25 সালে আবার প্রারম্ভিক মূল্য হবে। এই 25 সালে আবার এটার উপর 50% অবস্থা ধরবো, এত টাকা হবে। এবার আবার কি করব, আমার এই 4 লাখ কত 40,625 থেকে আবার এই বছরের 2,20,313 মাইনাস করে এই বছরের সমাপনী মূল্য পাবো। যেহেতু 4 বছরের তালিকা দিতে বলছে আর অঙ্কটা হয়েছে 4 বছরের, আমরা লাস্টে কি করব,
এই তৃতীয় বছর শেষে যেটা সমাপনী মূল্য সেটা চতুর্থ বছর মানে 24 সালের আবার এটা প্রারম্ভিক মূল্য। এখন গিয়ে একটু ঝামেলা আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার হও। 26 সালের যেহেতু প্রারম্ভিক, তো দেখো লাস্ট বছর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যেহেতু আমাদের অঙ্কটা 4 বছর আর তালিকাও দিতে বলছে 4 বছরের, একটা বিষয় মাথায় রাখবা, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে এই জিনিসটা সবচাইতে জটিল। যেহেতু 4 বছর শেষে আমাদের সম্পদের মূল্য, আমাদের ভগ্নাবশেষ মূল্য আছে কত ভাইয়া? আমাদের ভগ্নাবশেষ মূল্য আছে, খেয়াল করবা 1,50,000। মানে 4 বছর শেষে মেশিনটা অকেজো হয়ে যাবে, আর অকেজো হয়ে গেলে আমি সেটাকে বিক্রি করে 1,50,000 টাকা পাবো। যেহেতু এটাই পাবো শেষ বছরে, এটাই আমাদের সমাপনী মূল্যের ঘরে লিখে দেব কত? 1,50,000। কেন 1,50,000 আমি এখানে লিখছি? লাস্ট বছর হচ্ছে মাথায় রাখবা ক্রমহ্রাসমান যে পদ্ধতি হলে শেষ বছরের অবচয়ের হার দিয়ে অবচয় বের করা যায় না। অবচয়টা বের করবো কিভাবে সেটা একটু পরে বলছি। আগে আমি আবারও বলি, যেহেতু 4 বছর শেষে মেশিনটা আমি বিক্রি করে ভগ্নাবশেষ মূল্য পাবো 1,50,000, তার মানে মেশিনের লাস্টের মূল্যটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে সমাপনী মূল্যের ঘরে আমি 1,50,000 লিখে ফেলবো। এবার আমার এই যে প্রারম্ভিক সম্পদ চতুর্থ বছর শেষে, আমাদের তৃতীয় বছর শেষে চতুর্থ বছরের শুরুতে কত ছিল? 2,20,312। মাথায় রাখবা এই 2,20,312 এই প্রারম্ভিক মূল্য এবং এটার যে সমাপনী মূল্য বা ভগ্নাবশেষ মূল্য, এই দুইটার পার্থক্যটাই হবে লাস্ট বছরের অবচয়। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে শেষ বছরের অবচয় বের করতে গেলে অনেকেই পারে না। তাহলে আমি আবারও বলছি, যদি আয়ুষ্কাল যত বছর হয় অঙ্কটার অবচয় শেষ বছর পর্যন্ত আমরা করি, তাহলে কি করতে হবে? লাস্ট বছরের সমাপনী মূল্যটা কি হবে? লাস্ট বছরের ভাইয়া সমাপনী মূল্যটা হবে আমাদের সেটা, যেটা আমাদের কি করতে হবে? আমাদের ভগ্নাবশেষ মূল্য যেটা দেওয়া থাকবে সেটাই আমাদের সমাপনী মূল্য ধরবো, সেটার সাথে প্রারম্ভিক মূল্যের পার্থক্যটাই হবে লাস্ট বছরের অবচয়। এখানে কিন্তু আর অবচয়ের হার নিয়ে কাজ করা যাবে না। সো লাস্ট বছরের অবচয় হচ্ছে এটা। এখন সবচাইতে মজার বিষয় আসো, আমরা এই যে এত কিছু করলাম এখানে কিন্তু আর তেমন কোনো প্রবলেম নাই, আমরা অবচয়ের তালিকাটা করে ফেললাম। এখন জাবেদা যদি দিতে বলে ভাইয়া, তাহলে মেশিন কিনেছি আমি কখন? 2023 সালের 1 জুলাইতে। তাহলে আমার জাবেদা হবে মেশিনের জন্য কয়টা? একটা জাবেদা, সেটা হচ্ছে মেশিন ডেবিট নগদান ক্রেডিট কত? 11,75,000। এরপরে অবচয় কত? এই বছর অবচয়ের জন্য দুইটা জাবেদা, একটা অবচয় ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট, এরপরে আরেকটা জাবেদা হবে আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট। জাবেদা কিন্তু সেম আগের মতোই, নতুন কোনো কিছু না এটা। এবার 24 সালের অবচয়, 24 সালে তো কোনো মেশিন কিনা নাই, শুধু অবচয়ের জন্য এই যে 4,40,625 এটার জন্য দুইটা জাবেদা, অবচয় ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট, আয় শতাংশ ডেবিট অবচয় ক্রেডিট। জাস্ট আমি জাবেদাটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি যে আমাদের এই 2 বছরের জাবেদা কিভাবে আমরা দেবো। দেখো সেম মেশিন ডেবিট নগদান ক্রেডিট 1 জুলাইতে। এরপরে এই বছর অবচয় কত হয়েছে? 2,93,750। এটার জন্য অবচয় ডেবিট পঞ্জীভূত অবচয় ডেবিট আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট। 24 সালে গেলে আমরা জাস্ট অবচয়ের জন্য দুইটা জাবেদা দিব, ডিসেম্বর 31 তারিখে অবচয় ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট 4,40,625 আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট, দুইটা জাবেদা শেষ। এখন একটু খেয়াল করো, আমার অবচয় 2 বছর, যদি আমি অবচয়ের জন্য আরেকটা বছরের জাবেদা দিতে বলতো তাহলে আমি দিতে পারতাম না। সেম আমাদের কি হতো? আমাদের আগের বছরের যে পরের বছরের এই যে এই টাকার জন্য পরের জাবেদা হতো, এই বছর চতুর্থ বছরে দুইটা জাবেদা হতো এই টাকার জন্য। এখন পঞ্জীভূত অবচয় কেন করি? আমি এটা করেছি আমাদের খতিয়ানের সুবিধার্থে, এটা না করলেও তোমাদের চলবে, আর গণনা কাজ না দিলেও চলবে। এই দুটো আমি এক্সট্রা দিয়েছি তোমাদের বোঝার জন্য। তাহলে প্রথম বছরের অবচয় যা, সেটাই পঞ্জীভূত অবচয়। এই বছরের এই অবচয়ের সাথে এই বছরের অবচয় যোগ হয়ে এখানে হবে পরের বছরের পঞ্জীভূত অবচয়। এই বছরের অবচয়ের সাথে এই বছরের অবচয় যোগ হয়ে এর পরের বছর হবে পঞ্জীভূত অবচয়। এই বছরের পঞ্জীভূত অবচয়ের সাথে লাস্ট বছরের অবচয় যোগ হয়ে এখানে হবে পঞ্জীভূত অবচয়। এটাই হচ্ছে কথা। এখন ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে? আর্থিক বিবরণীতে অবচয় হিসাবে আমার মেশিন হিসাবে প্রদর্শন দেখাতে বলছে। খুব সহজ। তো আমি এই আর্থিক বিবরণীতে কি করবো বলো? আর্থিক বিবরণীতে আমরা মেশিন দেখাবো কত? 11,75,000। তো এখানে যদি 2 বছর দেখায়, প্রথম বছর পঞ্জীভূত অবস্থা কত? 2,93,750। এটা মাইনাস করে দাও। দেখো আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, এখানে কি আমাদের আয় বিবরণীতেও দেখাতে বলছে? আয় বিবরণীতে দেখাতে বললে আমাদের কি হবে? ওই যে 23 সালের অবস্থা 2,93,000 আর 24 সালের অবস্থা, এই দুইটা দেখে দিব বিবরণী, এই যে আগেরটার মতো পরিচালনা ব্যয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে বললে দেখো 23 সালে আমার মেশিন ছিল 1,75,000, এখান থেকে পঞ্জীভূত অবস্থায় বাদ দেবো 2,93,000
কত 750, তাহলে মেশিন হবে এত। আর 24 সালে একটু খেয়াল করো, আমার মেশিন মূল্য কিন্তু এটাই ধরবো, কিন্তু 24 সালে পঞ্জীভূত অবসর কত, ওই যে 23 সালের অবসর এবং 24 সালের অবসর দুইটা যোগ করে আমার 24 সালের পঞ্জীভূত অবসর এত হবে, এরপর নিট মেশিনের মূল্য হবে এত। আমি না বুঝলে আবারও এখান থেকে বুঝাই দিচ্ছি, এই যে 24 সালের পঞ্জীভূত অবসর এত, কারণ এই 23 সালের পঞ্জীভূত অবসর এবং 24 সালের অবসর দুইটা যোগ করে 7,34,000 কত 375 হয়েছে। ওকে, তো আমরা এভাবে কিন্তু বিষয়টা বুঝতে পারবো। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই জাতীয় অঙ্ক আমরা কিন্তু এভাবে করব। ওকে, তো এই জাতীয় অঙ্ক আমরা যদি এভাবে করি মোটামুটি আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তো এরই সাথে আমরা অবশ্যই 3টা ম্যাথ, এরপরে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণ 3টা ম্যাথ, টোটাল 6টা ম্যাথ করিয়েছি। আমি এতটুকু নিশ্চয়তা বা গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ তোমরা এই 6টা ম্যাথ করে দাও ভাই। এখানে থেকে 2টা সিকিউ মানে 2টা সৃজনশীল প্রশ্ন 100% কমন আসবে, তোমরা পারবা, এখানে মিনিমাম 20 নাম্বার পাবা। সো এই একটা ক্লাসে আমি চেষ্টা করেছি যাদের এই অধ্যায়গুলোতে প্রবলেম তারা যাতে অন্তত আমার এই ক্লাসগুলো করে পরীক্ষার হলে গেলে যে কোনো পরীক্ষা তুমি ভালো করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকিও। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করিও, বন্ধু বান্ধবকে ক্লাসটা একটু শেয়ার করিও। ধন্যবাদ সবাইকে।